প্রাপ্তি, মা তুমি শুয়ে পড়ো, আমি দেখে আসছি। প্রাপ্তি উঠে গিয়ে আবিদ চৌধুরীর রুমে গিয়ে দেখে একটা বই পড়তে পড়তেই ঘুমিয়ে পড়েছে। প্রাপ্তি বইটা সরিয়ে কাঁথাটা গায়ে দিয়ে লাইট অফ করে নিজের রুমে আসলো। আয়েশা বেগম প্রাপ্তিকে দেখে, আয় তুইও শুয়ে পড়। আয়ান চুপচাপ হয়ে নিজের রুমে খাটের এক কোনায় হেলান গিয়ে চোখ বন্ধ করে বসে আছে। প্রাপ্তিকে ছাড়া যেন তার সময় যাচ্ছেই না। নিজেকে খুব একা লাগছে। হঠাৎ জয়ের কথা মনে পড়তেই অভ্রকে ফোন দিল। জয়কে আজ সকালে অভ্র এনে একটা রুমে আটকিয়ে রেখেছে। সারাদিনে প্রাপ্তির চিন্তায় খবর নেওয়া হয়নি। হ্যালো অভ্র, তুই কোথায়? সব কিছু ঠিকঠাক আছে তো? অভ্র, আমি একটু আগেই বাসায় আসলাম, আর ছেলেটাকে এত ভয় দেখালাম কোনো কিছুই বলছে না। আয়ান, এইভাবেও কিছুই বলবে না। শোন, ওর বোন একটা কলেজে পড়ে, আর যে কলেজে পড়ে সেই কলেজে আমার পরিচিত অনেকেই আছে। কয়টা ছবি তুলে তোকে সেন্ড করব। ওকে দেখিয়ে বলবি তুই যদি সব কিছু সত্যিটা না বলিস তাহলে প্রাপ্তির সাথে যা করেছিস তোর বোনের সাথে তাই হবে। শুধু ওকে ভয় দেখানোর জন্য কথাগুলো বলবি, আর ওই মেয়েটার কোনো অসম্মান হোক সেটাও আমি চাই না। অভ্র, তোর কথা আমি বুঝতে পেরেছি। আমাদের শুধু এইটাই দরকার, অন্য ছেলেদের নামগুলো। আয়ান, তোকে আমি অনেক ভরসা করি রে অভ্র, তাই সব কথাই তোকে বলেছি। অভ্র, আয়ান, তোর মতো একজনকে আমি বন্ধু হিসেবে পেয়ে নিজেকে খুব গর্ববোধ করি। তোকে না দেখে আমি জানতেই পারতাম না একটা মানুষের ধৈর্যের ক্ষমতা কতটুকু। আয়ান মুচকি হেসে, আমিও তোকে না দেখলে জানতাম না বউ পালিয়ে গেলেও সহ্য করা যায়, বলেই দুজনে হা 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 হাসতে লাগলো। সকালে ঘুম থেকে উঠে প্রাপ্তি নিজের হাতে আজ সবার জন্য নাস্তা বানাচ্ছে। রফিক বারবার বলতে লাগলো, মামনি তুমি পারবে না, আমিও তোমায় হেল্প করছি। প্রাপ্তি, আপনি চিন্তা করবেন না, আমি পারবো। আপনি শুধু দেখেন আমার কোনো ভুল হয় কিনা। রফিক, তাহলে আগে আমি সাহেবকে চাটা দিয়ে আসি, উনি আবার চায়ের দেরি হলে রাগারাগি করবেন। প্রাপ্তি, রফিক চাচা 1 মিনিট দাঁড়ান, বাবার চাটা বাদে সবাইকে চা দিয়ে আসুন। আজ থেকে বাবার খালি পেটে চা খাওয়া নিষেধ। প্রাপ্তি এগিয়ে গিয়ে রফিকের থেকে চায়ের একটা কাপ রেখে দিল। রফিক, মামুনি, সাহেব কিন্তু চা না হলে চেঁচামেচি করে বাড়ি মাথায় তুলবেন। চাচা তুমি যাও তো, চেঁচালে কিভাবে থামাতে হয় সেই ব্যবস্থা আমি করব। রফিক সত্যিই প্রাপ্তির কথা মতো সবাইকে চা দিয়ে আবার রান্নাঘরে আসলো। আকাশ আর সুমি চা হাতে করে রুম থেকে বেরিয়ে এসে ড্রয়িং রুমে বসে। সুমি, রফিক চাচা, চাটা কি আপনি বানিয়েছেন? চাটা কিন্তু দারুণ হয়েছে, কি বলো আকাশ? আমিও তাই ভাবছি। রফিক এসে, না চাটা তো আমি বানাইনি, আজ চা বানিয়েছে ছোট মামুনি। ওই যে রান্নাঘরের দিকে দেখো, সব নাস্তা নিজের হাতে বানিয়েছে। সুমি রান্নাঘরের দিকে এগিয়ে গিয়ে, এই জন্যই তো বলি চাটা কেন এত ভালো হয়েছে, আমাদের মিষ্টি বউয়ের বানানো চা বলে কথা। তবে প্রাপ্তি, তুমি এইসব একা করতে গেলে কেন? আমাকেও ডাকতে, আমিও তোমায় হেল্প করতাম। প্রাপ্তি নাস্তাগুলো হাতে নিয়ে রান্নাঘর থেকে বের হয়ে টেবিলের উপর রাখতে রাখতে, ভাবি প্রতিদিন তো তোমরা বানিয়ে খাও, আজকে না হয় একদিন আমি বানিয়ে তোমাদের খাওয়ালাম। এমন সময় আবিদ চৌধুরী এসে, এই বাড়িতে কি আমার কোনো গুরুত্ব নেই? এত বেলা হয়ে গেল আমার চা এখনো রুমে যায়নি। রফিক, তোকে আর কতদিন বলতে হবে সকালের চাটা আমার রুমে গিয়ে দিয়ে আসতে? প্রাপ্তি নাস্তা সবার প্লেটে রাখতে রাখতে, রফিক চাচাকে চেঁচিয়ে কোনো লাভ নেই, আমি বারণ করেছি সকালে আপনাকে চা না দিতে। এত না চেঁচিয়ে এইখানে এসে চেয়ারে বসুন, নাস্তা খেয়ে তারপর চা খাবেন। আবিদ চৌধুরী বিরক্তিকরভাবে প্রাপ্তির দিকে তাকিয়ে, আয়েশা, আয়েশা কোথায় তুমি? আয়েশা বেগম সিঁড়ি থেকে নামতে নামতে, কি হয়েছে তোমার? সকাল না হতেই চেঁচামেচি শুরু করেছ? আবিদ চৌধুরী, আমি চেঁচামেচি করব না তো কি করব? এই বাড়ির এতদিনের আইনটা কি চেঞ্জ হলো নাকি? আমার কথার কি কোনো দাম নেই? প্রাপ্তি, বাবা এইটা কি কোনো থানা নাকি? আবিদ চৌধুরী, আয়েশা, এই মেয়ে দেখছি এই বাড়ির 12টা বাজিয়ে ছাড়বে, আমি থানার কথা বললাম কখন? প্রাপ্তি, এই যে একটু আগে যে আইনের কথা বলছিলেন তাই ভাবলাম আর কি। আয়েশা বেগম, আচ্ছা হয়েছেটা কি সেটা তো বলবা, শুধু শুধু কথা বাড়িয়ে যাচ্ছে। আবিদ চৌধুরী, আমার সকালবেলের চা নিয়েও এই মেয়ে আপত্তি করছে। আবিদ চৌধুরী আর কিছু বলার আগেই প্রাপ্তি বলতে লাগলো, হ্যাঁ আমার আপত্তি আছে, ঘুম থেকে উঠে চা খাওয়া একদম নিষেধ, নাস্তা করে তারপর চা খাবেন। আয়েশা বেগম প্রাপ্তির কথা শুনে মিটমিট করে হাসতে হাসতে, আমি এইখানে আর কি বলবো, তোমাদের বউ শ্বশুরের ব্যাপার। আকাশ আর সুমিও কোনো কথা বলছে না, চুপ করে নাস্তা করতে বসে গেল। আবিদ চৌধুরীও নিরুপায় হয়ে নাস্তা করতে বসল। প্রাপ্তি অনেক রকমের নাস্তা বানিয়েছে, তার সাথে বিরিয়ানিটা করেছে, কারণ আবিদ চৌধুরী বিরিয়ানি খেতে খুবই পছন্দ করে।
আয়ানের কাছ থেকে অনেকবার শুনেছে প্রাপ্তি এই কথা। নিজের অজান্তেই আবিদ চৌধুরী খেতে খেতে বলল, খাবারগুলো অসাধারণ হয়েছে। সুমি, তুমি করেছো রান্নাটা? সুমি কিছু বলার আগেই প্রাপ্তি বলতে লাগলো, জি না বাবা, আমি করেছি। আজ ফার্স্ট দিন বলে কিছু বলছি না, কাল থেকে আপনাকে খাবার মেপে মেপে খেতে হবে, মানে ডায়েট করতে হবে, আর সব কিছুর নিয়ম মেনেই চলতে হবে। আয়েশা বেগম, প্রাপ্তি কিন্তু কথাটা খারাপ বলেনি তোমাকে। আবিদ চৌধুরী চুপ করে শুনেই যাচ্ছে। তবে প্রাপ্তির কথাগুলো আস্তে আস্তে ভালোই লাগছে। মেয়েটা ঠিকই বলেছে, আমার সব কিছু অনিয়মভাবেই চলছে। আবিদ চৌধুরী খাওয়া শেষ করে উঠে গেল রেডি হতে অফিসে যাওয়ার জন্য। আকাশ প্রাপ্তির মাথায় টোকা দিয়ে অল দ্য বেস্ট বলে নিজেও উঠে গেল রেডি হতে। প্রাপ্তি, মা আপনারা খেয়ে নিন, আমি আপনার ছেলেকে একটা ফোন দিয়ে আসি, কি করছে কি জানে। প্রাপ্তি ফোন হাতে নিয়ে দেখে আয়ান অনেকগুলো কল দিয়ে রেখেছে। প্রাপ্তি ফোন হাতে নিয়ে দেখে আয়ান অনেকগুলো কল দিয়ে রেখেছে। প্রাপ্তি ফোন দিতেই আয়ান ফোনের ওপাশ থেকে জোরে সরে বলতে লাগলো, কতবার ফোন দিয়েছি তোমায়, সকাল থেকে কোথায় ছিলে তুমি? আমার খবর নেওয়া একবারও প্রয়োজন মনে করলে না তুমি? এই আয়ান তোমায় ছাড়া কতটা নিঃসঙ্গ তুমি সেটা জানো, নাকি জেনেও না জানার ভান করো? কথাগুলো এক নিঃশ্বাসে বলে গেল আয়ান। প্রাপ্তি কথাগুলো শুনে দীর্ঘশ্বাস ফেলে, সরি, আসলে সকাল থেকে একটু ব্যস্ত ছিলাম। আয়ান তার ছিল একটা হাসি দিয়ে, প্রাপ্তি তুমি কি বলছো তুমি খেয়াল করেছো একবার? যে চাপতি হাজারটা কাজ থাকলেও আয়নের সব কিছু ঠিক রাখে, আর সেই প্রাপ্তির মুখে ব্যস্ততার কথা। আবিদ চৌধুরীর সাথে থেকে 2 দিন না যেতেই চেঞ্জ। প্রাপ্তি, তুমি আমায় ভুল বুঝতেছো। আমি জানি আমার আয়ন কখনো আমায় ভুল বুঝতে পারে না। আমার ওপর তোমার যে বড্ড অভিমান হয়েছে তা আমি ঠিকই বুঝেছি। আচ্ছা, সকালে নাস্তা করেছো? আয়ান, তোমাকে আমার এত কিছু খবর নিতে হবে না, সকাল থেকে তো আমিই ফোন দিচ্ছি, তাহলে আমিই তোমার খবর নেব। আয়ান যে রাত থেকে কিছুই খায়নি এই কথা প্রাপ্তি শুনলে তার উপর রেগে যাবে, তাই কথা কাটানোর জন্যই কথাটা বলা। প্রাপ্তি, আচ্ছা ঠিক আছে, তুমি আমার খবর নিও। অফিসে যাবে কখন? আয়ান, রেডি হচ্ছি। প্রাপ্তি, এত দেরি কেন তোমার? ঘড়ির দিকে তাকিয়ে, অলরেডি অনেক লেট করে ফেলেছো। ব্যাপার কি, তোমার এত লেট হলো কিভাবে? আয়ান ঠোঁটের কোণে মুচকি একটা হাসি এনে, তুমি ছাড়া আয়ান সবসময় অগোছালো। প্রতিদিন তো আমার মিষ্টি বউটা আমার সব কিছু গুছিয়ে রাখে, কিন্তু আজ তো আমার বউটা কাছে নেই, তাই সব কিছু অগোছালোভাবেই হবে। প্রাপ্তি, আচ্ছা বুঝেছি। শুনো, দুপুরে আমি কিন্তু তোমার সাথে দেখা করছি। কাল থেকে তোমায় দেখছি না, আমারও ভালো লাগছে না। আমি দুপুরবেলা ফোন দিয়ে বলে দেবো কোথায় আসতে হবে। আর হ্যাঁ, আজ তোমার সাথে বাহিরেই খাবো। ওকে। আয়ান বাসা থেকে বের হতে হতে ঋষিকে ইশারায় দরজা বন্ধ করতে বলে চলে গেল। আবিদ চৌধুরী আর আকাশও অফিসে চলে গেল। আয়েশা বেগম এসে, কিরে তুই কি কোথাও যাবে নাকি? প্রাপ্তি মুচকি হেসে, হ্যাঁ মা, তোমার ছেলের কাছে। কাল থেকে ওকে দেখছি না, মনে হয় কত যুগ পার হয়ে গেছে। তুমি যাবে? চলো না, একসাথে যাই। প্রাপ্তির কথা শুনে আয়েশা বেগম মুখটা মলিন করে দীর্ঘশ্বাস ফেলে, না রে, যেই দিন আমার ছেলে এই বাড়িতে হাসি মুখে আবার ফিরে আসবে সেই দিন কলিজাটাকে আবার বুকে জড়িয়ে নিব। কথাগুলো বলতেই আয়েশা বেগমের গলাটা ভারী হয়ে আসছে, চোখ দুটো ছলছল করছে। জানিস প্রাপ্তি, আমার আয়ান এগুয়ে ছিল, নিজে যেটা বলবে সেটাই, তবে কোনো অন্যায় তার সহ্য হয় না। দেখলি না, অন্যায়ের জন্য নিজের বাবার সাথেও তার কোনো আপোষ নেই। প্রাপ্তি আয়েশা বেগমকে জড়িয়ে ধরে, মা, সব ঠিক হয়ে যাবে, আর সেটা অল্প কয়েকদিনের মধ্যে, তুমি দেখো। দুপুরের আগেই প্রাপ্তি বাড়ি থেকে বেরিয়ে এলো আয়ানের সাথে দেখা করবে বলে। অনেকবার ফোন দিয়েছে আয়ানকে, কিন্তু আয়ান ফোন ধরছে না। প্রাপ্তির খুব চিন্তা হচ্ছে, আয়ান তো এরকম করে না। প্রাপ্তি ভাবছে এইভাবে কতক্ষণ রাস্তায় দাঁড়িয়ে থাকা যায়, এর চেয়ে ভালো অফিসে গিয়ে দেখি। অবশ্য অফিস তো আমি চিনিও না। আচ্ছা, অভ্র ভাইয়াকে একটা ফোন করে দেখি। অভ্রকে ফোন দিয়ে, ভাইয়া তোমার বন্ধু কোথায়? অভ্র, প্রাপ্তি, ও তো মিটিংয়ে আছে, ফোনটা দেবো ওকে? প্রাপ্তি, না তার দরকার নেই। আচ্ছা ভাইয়া, তোমাদের অফিসের ঠিকানাটা আমায় একটু SMS করে দাও। অভ্র ব্যস্ততার ফাঁকে প্রাপ্তির কথাগুলো এতটা গুরুত্ব না দিয়ে SMS-এ ঠিকানা পাঠিয়ে দিল। SMS-টা পড়ে প্রাপ্তি মুচকি হেসে মনে মনে ভাবছে, প্রাপ্তি, তুই এমনি বউ, নিজের ভালোবাসার মানুষের অফিসের ঠিকানা অন্যের কাছ থেকে নিতে হয়? না, আগে ওকে গিয়ে সারপ্রাইজটা দিই। প্রাপ্তি অফিসে এসে অভ্রকে দেখে। ভাইয়া, ও কোথায়? প্রাপ্তিকে দেখে অভ্র অবাক হয়ে তাকিয়ে আছে। অভ্রর মনে হচ্ছে, এ কি, প্রাপ্তির চেহারায় কোনো পেতনি আসলো না তো? অভ্রর তাকানো দেখে প্রাপ্তি অভ্রর চোখের সামনে হাত নাড়িয়ে, ভাই, আপনাকে আমি কিছু জিজ্ঞাসা করছি, আপনার বন্ধু কোথায় সেটা বলুন। অভ্র মুখে কোনো কথা না বলে হাত দিয়ে ইশারায় দেখিয়ে দিল মিটিংয়ের রুমে। প্রাপ্তি এগিয়ে যেতেই অভ্রর ঘোর কাটতেই, এ কি, আমি প্রাপ্তিকে মিটিংয়ের রুমে পাঠিয়ে দিলাম। প্রাপ্তিকে ডাকতে যাবে এর আগেই প্রাপ্তি দরজা খুলে ভিতরে ঢুকে গেল। প্রাপ্তি ভিতরে গিয়ে ভূত দেখার মতো চমকে উঠল। নিজের চোখকেই বিশ্বাস করতে পারছে না। আবিদ চৌধুরী, তাও আবার আয়ানের সাথে। প্রাপ্তি কথাটা ভাবতে যেন মাথাটা ঘুরঘুর করছে।
প্রাপ্তিকে দেখেও সবাই অবাক। আয়ানও কম অবাক হয়নি। প্রাপ্তি পরিস্থিতি সামলানোর জন্য তাদের দিকে এগিয়ে গেল। আবিদ চৌধুরীর পাশে গিয়ে, বাবা, আপনি কি ওকে বকাঝকা করতে আসছেন নাকি? তবে ভালোই করেছেন। ওর মতো লোকের বকা খাওয়ারই যোগ্য, যে নিজের বউকে বাড়ি থেকে বের করে দেয়। আয়ান প্রাপ্তিকে কি বলবে বুঝতে পারছে না। পিছন থেকে অভ্র এসে, সরি আয়ান, আসলে প্রাপ্তিকে দেখে আমিও অবাক হয়ে গেছিলাম, তাই ও কখন এই রুমে চলে এসেছে আমি বুঝতে পারিনি। আয়ান হাত দিয়ে ইশারা করে অভ্রকে চুপ থাকতে বলে প্রাপ্তির দিকে তাকিয়ে, তোমাকে এখানে কে আসতে বলেছে? বেরিয়ে যাও আমার অফিস থেকে। তোমাকে বলেছি না আমার সামনেও কখনো আসবে না? তারপরও কেন আমার সামনে আসছো? এক্ষুনি বের হয়ে যাও। আয়ানের কথায় অভ্র অবাক হয়ে, আয়ান, তুই প্রাপ্তির সাথে এইভাবে কথা বলছিস কেন? আয়ান অভ্রর দিকে ফিরে, তোকে বললাম না চুপ থাকতে, আমাদের মধ্যে তুই কথা বলার কে? কথাটা শুনে অভ্র মন খারাপ করে আয়ানের দিকে তাকিয়ে ভাবছে, এই কোন আয়ানকে দেখছি আমি? আমার তো বিশ্বাসই হচ্ছে না আয়ান প্রাপ্তির সাথে এইভাবে ব্যবহার করছে, নাকি ওর বাবাকে দেখে এরকম করছে। প্রাপ্তি, আমি তো এখানে থাকতে আসিনি, আমি শুধু এসেছি আপনার সাথে আমার সম্পর্কটা পাকাপাকিভাবে শেষ করতে। কথাটা শুনেই আয়ানের মনে যেন ধাক্কা লাগলো। প্রাপ্তির সব কিছু অভিনয় মানলাম, কিন্তু প্রাপ্তি এত সহজে কথাটা কিভাবে বলতে পারল? আয়ান খানিকক্ষণ চুপ করে থেকে, ডিভোর্স চাইছো তাই তো? ঠিক আছে, অতি শিগগিরই তুমি ডিভোর্স নোটিশ পেয়ে যাবে। আবিদ চৌধুরী আর চুপ করে থাকতে না পেরে হঠাৎ বসা থেকে উঠেই আয়ানের গালে একটা থাপ্পড় দিয়ে, এই থাপ্পড়টা আমার অনেক আগেই দেওয়া উচিত ছিল, থাপ্পড়টা অনেক দেরি করে দিয়ে ফেলেছি। যদি আগেই থাপ্পড়টা দিতাম তাহলে আজ এই অবস্থায় এসে কাউকেই দাঁড়াতে হতো না। তোকে আমার ছেলে বলতেও ঘৃণা লাগছে। আচ্ছা, এই মেয়েটার জন্যই তো তুই আমার সব কিছু ছেড়ে বাড়ি থেকে বেরিয়ে এসেছিস, তাহলে কি এমন হলো যার জন্য তুই ওকে ডিভোর্স দিতে চাইছিস? সবাই অবাক হয়ে শুধু আবিদ চৌধুরীর দিকেই তাকিয়ে আছে। এমন একটা পরিস্থিতির মধ্যে এসে প্রাপ্তি পড়েছে, কিছু বলতেও পারছে না। আয়ানের দিকে করুণাময় চোখে ফেলফেল করে তাকিয়ে চোখের পানিগুলো গাল বেয়ে বেয়ে পড়ছে। তার জন্য আয়ানকে থাপ্পড় খেতে হয়েছে। কথাটা ভাবতেই প্রাপ্তি চোখ বন্ধ করে আছে। আবিদ চৌধুরী আবার বলতে শুরু করলেন, আয়ান, তুই মেয়েটার দিকে একবার তাকিয়ে দেখ, কতটা মায়া ভরা এই মুখে। আমি না হয় না বুঝে একটা অন্যায় করেছি, সেই অন্যায়ের শাস্তি তুই আমাকে কমও দিসনি, তাহলে তুই কিভাবে একই অন্যায় করতে যাচ্ছিস? আমি তো জানতাম আমার ছেলে কখনো অন্যায়ের সাথে আপোষ করে না। ও, আমি তো ভুলেই গেছিলাম আপনি আয়ান চৌধুরী, এই কোম্পানির এমডি। আপনার কাছে এখন মানুষকে মানুষ বলে মনে হয় না। প্রাপ্তির হাত ধরে, তবে একটা কথা মনে রাখবেন মিস্টার আয়ান, আজ থেকে ও আমার মেয়ে। যে অসম্মানে আমি ওকে বাড়ি থেকে বের করেছি, আজ পূর্ণ সম্মান দিয়ে আমার মেয়েকে আমি আমার বাড়িতে নিয়ে গেলাম। আরেকটা কথা, যে বিজনেসের ডিলটা আমাদের হয়েছে সেটা বাদ দিয়ে দিন। আজ থেকে আপনার সাথে বিজনেসের সম্পর্কটাও রাখতে চাই না। কথাগুলো বলেই আবিদ চৌধুরী প্রাপ্তির হাত ধরে টেনে নিয়ে বেরিয়ে গেল। আয়ান তাদের যাওয়ার পথের দিকে তাকিয়ে ধপাস করে চেয়ারে বসে পড়ল। কি থেকে কি হয়ে গেল? প্রাপ্তি কি নিজের হাতেই কোনো বিপদ ডেকে আনলো না তো? অভ্র আয়ানের অবস্থা দেখে, আয়ান, আমি তো কিছুই বুঝতেছি না। আয়ান অভ্রকে সব বলল। অভ্র সব শুনে, প্রাপ্তি যে ওই বাড়িতে, তুই তো আমাকে বলিসনি, এখন কি হবে? আবিদ চৌধুরী বাড়ি এসে সুমি আর আয়েশা বেগমকে ডাকতে লাগলেন। আয়েশা বেগম আর সুমি প্রাপ্তিকে আবিদ চৌধুরীর সাথে দেখে অবাক হয়ে তাকিয়ে আছে। আয়েশা বেগম, কি হয়েছে? প্রাপ্তি তোমার সাথে? আবিদ চৌধুরী, আজ থেকে ও আমার ছেলের বউ না, মেয়ে হয়েই এই বাড়িতে থাকবে। আমি যে অন্যায় করেছি সেই অন্যায় আমি নিজেই শুধরে নিব। প্রাপ্তি কিছু না বলেই নিজের রুমে চলে গেল আয়ানকে ফোন দিতে। অনেকবার ফোন দিয়েছে কিন্তু আয়ানের ফোন অফ করে রেখেছে। আয়ান অফিস থেকে বাসায় এসে ফ্রেশ হয়ে ড্রয়িং রুমে বসে টিভি দেখছে। রেশি এসে আয়ানের পাশে চুপ করে দাঁড়িয়ে আছে। রেশি চুপ করে আছে দেখে আয়ান আর চোখে রেশির দিকে তাকিয়ে, কিরে, কিছু বলবি? রেশি, ভাইয়া, তুমি তো কাল রাত থেকে কিছু খাওনি, এখন চলো আমি রান্না করেছি, তুমি খেয়ে নাও। আয়ান, তুই খেয়েছিস? রেশি মাথা নাড়িয়ে না বুঝিয়ে আর বলল, দুপুরে খাইনি, ভেবেছিলাম তুমি অফিস থেকে আসলে তারপর খাবো, আমার একা একা খেতে ইচ্ছে করছে না। আয়ান, মা কোথায়? সকালেও দেখলাম না, এখনও দেখছি না। রেশি, আন্টি সকালে বাড়িতে গেছে, তখন তুমি ঘুমেছিলে, তাই বলে যায়নি, বলেছে সন্ধ্যার আগেই ফিরে আসবে। রেশি কথাটা শেষ করতেই কলিং বেলের শব্দ শুনে, ওই তো আন্টি বোধহয় এসে গেছে, আমি গিয়ে দরজাটা খুলে দিই। রেশি গিয়ে দরজা খুলতেই নীলিমা বেগম বাসায় ঢুকতে ঢুকতে, কি অকাল দিন পড়েছে রে বাবা, দিনে দুপুরে মানুষ বেপাত্তা হয়ে যায়। আসিকটাকে কত করে বলি সাবধানে চলাফেরা করিস, কে শোনে কার কথা? এত বড় একটা ছেলে আজ 2 দিন থেকে নাকি খুঁজে পাওয়া যাচ্ছে না। ছেলেটার মা না জানি কত কষ্ট পাচ্ছে ছেলেটার জন্য। নীলিমা বেগমের বকবকানিগুলো আয়ান গালে হাত দিয়ে চুপ করে শুনে যাচ্ছে। নীলিমা বেগম আয়ানের দিকে চোখ পড়তেই, আয়ান,
অফিস থেকে কখন এলে? আয়ান গাল থেকে হাতটা সরিয়ে, মা, আপনি এতক্ষণ কার কথা বলছেন? কে বেপাত্তা হয়ে গেছে? নীলিমা বেগম বসতে বসতে, আর বলো না, নীরার কাজিন, নাম জয় হবে হয়তো। নীরা সকালে ফোন করেছিল ও নাকি ওদের বাড়িতে যাবে, কিন্তু আসিফকে কিছুতেই রাজি করাতে পারছিল না, তাই আমাকে ফোন দিয়ে বাসায় যেতে বলল। সকালবেলা তুমিও ঘুমেছিলে, তাই বলে যেতে পারিনি। ওইখানে গিয়ে তো ওই কথাগুলো শুনে আমার মন খারাপ হয়ে গিয়েছিল। আয়ান নীলিমা বেগমকে আর কিছু না বলে, রেশি, টেবিলে খাবার দে, আর তুইও খেতে আয়। আয়ানের কথা শুনে নীলিমা বেগম, একি বাবা, তুমি এখনও খাওনি? যাও যাও, তাড়াতাড়ি খেয়ে নাও। প্রাপ্তি মন খারাপ করে বসে আয়ানের কথা ভাবছে। ও এখন কি করছে? আমি ওইখান থেকে আসার পর থেকে আমাকে একটা ফোনও দিল না। কিভাবে পারলো এইভাবে ফোন না দিয়ে থাকতে? সবাইকে মিলাতে গিয়ে কি আমি আমার আয়ানকে হারিয়ে ফেলছি না তো? কিন্তু আমি তো ওর জীবন থেকে হারাতে চাই না। আমিও এটাও চাই ও সবার সাথে থেকে ভালো থাকুক। সবাইকে ছেড়ে ওর থাকতে অনেক কষ্ট হয়, আমি সেটা বুঝি, আর বুঝে তো আমি চুপ করে থাকতে পারি না। কাহিনীটা যখন আমি শুরু করেছি, তাহলে আমিই শেষ করব। না, আমি বাবাকে গিয়ে সব বলবো। হয়তো বাবাকে বুঝিয়ে বললে উনি সব কিছু মেনে নেবেন। কথাগুলো ভেবেই প্রাপ্তি উঠে আবিদ চৌধুরীর রুমে গেল। পুরো রুমটা অন্ধকার হয়ে আছে, কিন্তু ইজি চেয়ারটা তো দুলছে। বাবা হয়তো ওখানেই বসে আছে। লাইট কি অন করব? না, থাক, হয়তো বাবার দিকে তাকিয়ে আমি ভালোভাবে কথাগুলো বলতে পারবো না। এর চেয়ে ভালো অন্ধকারেই বলে ফেলি। প্রাপ্তি কথাটা ভেবে বলতে শুরু করলো, বাবা, আমি জানি আপনি এইখানেই আছেন, আর আমি আপনার কাছে আগেই ক্ষমা চেয়ে নিচ্ছি। বাবা, আসলে আমার আর আয়ানের মধ্যে আজ যা হয়েছিল সব অভিনয়। বাবা, আমি জানি এইটার জন্য আমি ক্ষমা পাবার যোগ্য না। বিশ্বাস করুন বাবা, আমি নিজের স্বার্থের জন্য কিচ্ছু করিনি। আপনার ছেলে আপনাদের ছাড়া থাকতে খুব কষ্ট পাচ্ছে। জানি আপনাদেরও খুব কষ্ট হয়। আপনাদের সবাইকে এক করার জন্যই আমি এই সব করেছি। আপনাকে যদি এই মিথ্যাটা না বলতাম, আপনি আমাকে এই বাড়িতে থাকতে দিতেন না। বাবা, আপনি তো আজ বললেন আমি আপনার মেয়ে, আর মেয়েকে কি ক্ষমা করে দেওয়া যায় না? বাবা, আপনি কিছু বলছেন না কেন? আপনার অনেক অভিমান আমি জানি। আমার কথা না হোক, আপনার ছেলের কথা ভেবেই সব কিছু আগের মতো করে নিন। আপনি চাইলে আমি আপনার ছেলের জীবন থেকে চলে যাব বাবা। প্লিজ একবার বলুন আপনি সব মেনে নেবেন। আবিদ চৌধুরীর কোনো সাড়া না পেয়ে প্রাপ্তি ভয়ে ভয়ে গিয়ে লাইটটা অন করল। লাইট অন করেই আবিদ চৌধুরীর দিকে তাকিয়ে দেখে হাত পাগুলো কেমন জানি ছেড়ে দিয়েছে। প্রাপ্তি দৌড়ে এসে, বাবা, আপনার কি হয়েছে? আবিদ চৌধুরী পাশে বসে একটু ঝাঁকিয়ে, বাবা, বাবা, আপনি কথা বলছেন না কেন? আবিদ চৌধুরীকে ছেড়ে দিয়ে দৌড়ে দরজায় দাঁড়িয়ে, মা, মা, ভাইয়া, তোমরা তাড়াতাড়ি এসো। প্রাপ্তির চিৎকার চেঁচামেচি শুনে সবাই দৌড়ে এসে, কি হয়েছে প্রাপ্তি? দেখো না বাবার কি হয়েছে, আমি কিছু বুঝতেছি না। আয়েশা বেগম, আকাশ, তুই তাড়াতাড়ি ডাক্তারকে ফোন কর। সুমি এসে, প্রাপ্তি, বাবাকে আগে শোয়াতে হবে। আকাশ ডাক্তার সাথে কথা বলে এসে সবাই মিলে ধরে আবিদ চৌধুরীকে খাটে শুইয়ে দিলেন। আয়েশা বেগম তো কান্নাকাটি করছে। আকাশ, হঠাৎ করে তোর আব্বুর কি হয়েছে? একদম অজ্ঞান হয়ে আছে, আমি তো কিছুই বুঝতেছি না। আকাশ, আম্মু, তুমি চিন্তা করো না, ডাক্তার এসে দেখে গেলে সব ঠিক হয়ে যাবে। ডাক্তার আসতেই, ওই তো ডাক্তার এসে গেছে, তুমি কান্না করো না। ডাক্তার, ভালো করে দেখে আপনারা ওনাকে হসপিটাল নিয়ে চলুন। আমার যতটুকু মনে হয় ওনার হার্টের প্রবলেমটা আবার দেখা দিয়েছে। আকাশ, আমি তাহলে হসপিটাল ফোন করে বলে দিচ্ছি অ্যাম্বুলেন্স পাঠিয়ে দেওয়ার জন্য। ডাক্তার, হ্যাঁ সেটাই করুন। আয়ান রেডি হয়ে বাসা থেকে বের হবে, তখনই নীলিমা বেগম আয়ানকে দেখে বলল, আয়ান, কোথাও যাচ্ছ নাকি? আয়ান নীলিমা বেগমের কথা শুনে দাঁড়িয়ে, মা, আমি অভ্রর বাসায় যাচ্ছি, হয়তো আজ নাও আসতে পারি, আপনারা আমার জন্য চিন্তা করবেন না। কথাটা বলেই আয়ান বেরিয়ে গেল। আয়ান আর অভ্র দেখা করে জয়তে যেখানে আটক করে রাখা হয়েছে সেখানে আসলো। আয়ান আর অভ্রকে আসতে দেখে জয় আকুতি করে বলতে লাগলো, প্লিজ আপনারা আমাকে ছেড়ে দিন, আমার ফ্যামিলি আমার জন্য চিন্তা করছে, আমার মা হয়তো পাগল হয়ে যাবে, প্লিজ আমাকে ছেড়ে দিন। কথাটা শুনেই আয়ান জয়কে থাপ্পড় দিয়ে, তোর ফ্যামিলি চিন্তা করছে, মা পাগল হয়ে যাবে, সেই দিন তোদের এই কথাগুলো মাথায় আসেনি?
একটা মেয়েকে যখন সবাই মিলে অত্যাচার করেছিস? তোদেরকে বাঁচিয়ে রাখটাই কন্যায়। এখন সত্যি করে বল, সেই দিন তোদের সাথে কে কে ছিল? জয়: আমি সব সত্যি কথা বলছি ভাইয়া, বিশ্বাস করেন, সেই দিন আমরা সায়মনের কথা মতো কাজ করেছি। জয় আস্তে আস্তে সব বলতে লাগলো। কথাগুলো শুনে আয়ান আর সহ্য করতে না পেরে, স্টপ, প্লিজ স্টপ, আমি আর কিছু শুনতে চাই না। অভ্র, প্লিজ তুই পুলিশকে ফোন কর আর প্রাপ্তির পুরনো কেসটা আবার ওপেন করতে বল। সবাই আবিদ চৌধুরীর কেবিনের সামনে পায়চারি করছে। আবিদ চৌধুরীকে এমার্জেন্সি রুমে নিয়ে ডাক্তাররা ভালো করে দেখছেন। আয়েশা বেগমকে জড়িয়ে ধরে বসে আছে সুমি। আকাশ প্রাপ্তিকে ডেকে বলল, প্রাপ্তি, আয়নকে ফোন করেছ? ওকে ফোন দিয়ে বাবার অবস্থার কথা একবার জানালে ভালো হতো না? বাবার কথা শুনে ঝিনুক আর মিনু আসতেছে, আর ও আসতে পারবে না। প্রাপ্তি: ভাইয়া, আমি ওকে ফোন দিচ্ছি, ও ফোনটা ধরতেছে না। আচ্ছা, আবার ট্রাই করে দেখি। আকাশ আর কিছু না বলে একটু হেঁটে যেতেই ঝিনুক আর মিনু এসে জড়িয়ে ধরে। ভাইয়া, আব্বুর কি হয়েছে হঠাৎ করে? আব্বু এখন কোথায়? ঝিনুক কথাগুলো বলে শেষ করতেই প্রাপ্তির দিকে নজর পড়ল। ঝিনুক: ভাইয়া, প্রাপ্তি এখানে? আকাশ: প্রাপ্তি আমাদের সাথেই থাকে। মিনু এসে প্রাপ্তিকে জড়িয়ে, তোমার সাথে কতদিন পর দেখা, তাও আবার আব্বুর এইরকম একটা সময়। আয়ান কোথায়? ওকে দেখছি না। ঝিনুক: ভাইয়া, আব্বু ওদেরকে মেনে নিয়েছে, একটাবার জানালি না? আকাশ: এখন এইসব বলার সময় নয়, পরে তোদের সব বলবো। ডাক্তার কেবিন থেকে বের হতেই আকাশ কাছে গিয়ে, আঙ্কেল, আব্বুর কি হয়েছে? জ্ঞান ফিরেছে? ডাক্তার: আকাশ, তোমরা এখানে আনতে অনেক লেট করে ফেলেছ, তবে এখনও কিছু বলতে পারছি না। তবে তোমার আব্বু এত টেনশন কি নিয়ে করেছে? কথাটা শুনে আকাশ আর কিছু বলল না। প্রাপ্তির দিকে একবার তাকিয়ে, আঙ্কেল, টেনশনের ব্যাপারটা কারো কাছে বলার দরকার নেই, আমি আপনাকে আলাদাভাবে সব বলবো। ওকে। ঝিনুক আর মিনু এগিয়ে এসে, ভাইয়া, ডাক্তার কি বলল? আকাশ: তেমন কিছু না, তোর বস। অভ্র আর আয়ান থানা থেকে বের হয়ে গাড়িতে উঠতে যাবে, এমন সময় আয়ানের ফোনের কথা মনে পড়তে আয়ান ফোন বের করে প্রাপ্তির অনেকগুলা কল দেখে অবাক হয়ে আছে। অভ্র, তুই গাড়িতে বস, আমি প্রাপ্তিকে কল দিয়ে আসছি। আয়ান একটু সরে গিয়ে প্রাপ্তিকে কল দিতেই সাথে সাথে প্রাপ্তি ফোন রিসিভ করে কোনো কথা না বাড়িয়ে, কোথায় তুমি? বাবা হসপিটালে আছে, তুমি আসবে না? আয়ান কোনো কথা বলছে না দেখে প্রাপ্তি কাঁদো কাঁদো গলায় আবার বলতে লাগলো, আজ তুমি না আসলে নিজেকে কখনো ক্ষমা করতে পারবে? আচ্ছা, এইসব কিছুর জন্য আমিই দায়ী, তাই না? আকাশের দিকে তাকিয়ে দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে দিয়ে, কেঁদো না, এটার জন্য তোমাকে দায়ী করছো কেন? তুমি কেঁদো না, কোন হসপিটাল আছে নাম বলো, আমি এক্ষুনি আসছি। প্রাপ্তি হসপিটালের নাম বলতেই আয়ান ফোন রেখে দিয়ে গাড়িতে উঠে বসতে বসতে, অভ্র, চল আমরা হসপিটাল যাব। প্রাপ্তি ফোন রাখতেই আকাশ এসে পাশে দাঁড়াতে, ভাইয়া, ও আসছে। ভাইয়া, এই সব কিছুর আমার জন্য হয়েছে, তাই না? কান্না জুড়িত কণ্ঠে, বাবা ভালো হয়ে যাক, আমি সত্যি বলছি, আমি এই বাড়ি থেকে নয়, দরকার প্রয়োজনে আয়ানের জীবন থেকেও চলে যাব। আকাশ প্রাপ্তির চোখের পানি মুছে দিয়ে, ধুর পাগলি, তুই কাঁদছিস কেন? তুই তো সবার ভালোর জন্যই সব করেছিস, এতে তোর কোনো দোষ নেই। সুমির কাঁধে মাথা দিয়ে আয়েশা বেগম বসে আছে। দূর থেকে আয়ান অভ্রর সাথে কথা বলতে বলতে আসছে দেখে আয়েশা বেগম মাথা উঠিয়ে তাকিয়ে আছে আয়ান আসার দিকে। আয়েশা বেগম মাথা উঠাতে দেখে, মা, কি হয়ে বলে? তাকাতেই আয়ানকে দেখে সুমি চুপ করে গেল। আয়েশা বেগম আস্তে করে উঠে দাঁড়িয়ে পড়ে ভাবছে, সত্যিই কি আমার আয়ান আসছে? 2টা বছর আমি আমার আয়ানকে দেখি না। এই তো 2টা বছর নয়, শত যুগ পার হয়ে গেছে, আমি আমার ছেলেকে দেখি না। আয়ান কাছে এসে তার মায়ের দিকে চোখ পড়তেই চুপ হয়ে দাঁড়িয়ে তার মায়ের দিকে তাকিয়ে আছে। চোখে টলমল পানি নিয়ে আয়েশা বেগম হাত দুটো বাড়িয়ে মাথা নাড়িয়ে ইশারা করছে কাছে আসার জন্য। আয়ানও দেরি না করে তার মাকে জড়িয়ে ধরে মায়ের কাঁধে মুখটা গুজে দিল। আয়েশা বেগম কান্না করতে করতে ছেলেকে আষ্টেপৃষ্টে জড়িয়ে ধরে, এই আয়ানকে আমি চিনতে পারছি না। যে আয়ান তার মাকে ছাড়া থাকবে না বলেই পড়ালেখা শেষ করে দেশে চলে এসেছিল, যে আয়ান তার মাকে ছাড়া 2টো দিন বন্ধুদের সাথে গিয়ে থাকতো না, আর সেই আয়ান 2টা বছর কাটিয়ে দিল তার মাকে না দেখে। সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে চোখ মুছছে। আয়ান মাথা উঠিয়ে মায়ের চোখ মুছতে মুছতে, তোমার আয়ান কখনো তোমাকে ভুলতে পারে না। হয়তো তোমার ছেলে তখনকার সময়টাকে মেনে নিয়েছিল, সেই সময়টা যে বড্ড কঠিন ছিল তোমার ছেলের জন্য। আয়েশা বেগম ছেলের কপালে চুমু দিয়ে, সত্যি আমার ছেলেটা অনেক বড় হয়ে গেছে, একদম বাবার মতো কথা বলতে শিখে গেছে। আকাশের কাছে এগিয়ে গিয়ে, ভাইয়া, আব্বুর কি অবস্থা এখন? এমন সময় সিস্টার এসে আকাশকে বলল, স্যার আপনাকে ডাকছে। আকাশ, আপনি যান, আমি আসছি। আয়ান, তুইও চল। ডাক্তার, তোমার বাবার রিপোর্ট এসছে,
এবং আমি সবগুলো দেখে যা বুঝলাম হার্টের প্রবলেমটাই বেশি মারাত্মক হয়ে গেছে, আর প্রেশারটাও বেশি। কয়েকদিন হসপিটালে রাখতে হবে। এইখানে ডাক্তাররা দেখাশোনা করবেন। আর হ্যাঁ, আশা করি এইবারের মতো আর কোনো টেনশন নেই, তবে আরেকটু দেরি করে আনলে মুশকিল হয়ে যেত। আয়ানের দিকে তাকিয়ে, আঙ্কেল, টেনশনের ব্যাপারটা কারো কাছে বলার দরকার নেই, আমি আপনাকে আলাদাভাবে সব বলবো। ওকে। জি আঙ্কেল, ভালো। ডাক্তারের রুম থেকে বেরিয়ে এসে আকাশ সবাইকে ডাক্তারের বলা কথাগুলো বলল। আয়ান প্রাপ্তিকে না দেখে এদিক সেদিক তাকিয়ে একটু এগিয়ে গিয়ে দেখে জানালার পাশে দাঁড়িয়ে বাহিরের দিকে তাকিয়ে আছে। আয়ান পাশে গিয়ে দাঁড়িয়ে হালকা কাশি দিয়ে, এখানে দাঁড়িয়ে আছো কেন? কথাটা বলতেই প্রাপ্তি আয়ানকে জড়িয়ে ধরে ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদতে লাগলো। আয়ান খানিকটা চুপ করে থেকে, কেঁদে কেঁদে চেহারাটাকে পেতনির মতো করে ফেলছো, চলো বাসায় চলো, এইখানে আর থাকতে হবে না। ডাক্তার বলেছে আব্বু আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। আমি এইখান থেকে কোথাও যাব না, আর তুমিও যাবে না। আমার জন্য এইসব কিছু হয়েছে, আর আমি বাবাকে এইভাবে রেখে চলে যাব? আয়ান প্রাপ্তির মাথা উঠিয়ে, ঠিক আছে তুমি থাকবে, কিন্তু নিজেকে দায়ী করতে পারবে না। আর আমি জানি আমার প্রাপ্তি কখনো কারো খারাপ চাইবে না। দুপুরে আমার উপর তোমার অনেক রাগ হয়েছে, তাই না? বাবা যে তোমাকে এইভাবে থাপ্পড় দিয়ে ফেলবে আমি বুঝতে পারিনি। আমি রাগ করিনি, তবে ভয় পেয়েছি। ভেবেছিলাম তোমার এই মিথ্যাগুলোর জন্য কোনো বড় বিপদ আসছে না তো, সবাইকে এক করতে গিয়ে নাকি তোমাকেই হারাতে হয়। এখন এইখান থেকে চলো, সবাই ভাববে আমি এখনো বউ নিয়েই পড়ে আছি, বলে একগাল হাসি দিল আয়ান। এই কয়েকদিন হসপিটালে আবিদ চৌধুরীর পাশে থেকে নিজেই সেবা যত্ন করছে প্রাপ্তি। প্রতিদিন এসে দেখে যায়, তবে আয়ান দূর থেকে দেখেই চলে যায়। সারাক্ষণ আবিদ চৌধুরীর পাশেই থেকেছে প্রাপ্তি। নিজের হাতে খাইয়ে দিত, ঘুমহীন চোখে সারা রাত আবিদ চৌধুরীর পাশে বসে থাকত। প্রাপ্তির শ্বশুরের সেবা করতে ভালোই লাগছে। আবিদ চৌধুরীর প্রাপ্তির প্রতি এক অদ্ভুত ভালোবাসা জন্ম নিল। অল্প কয়েকদিনে পুরোপুরিভাবেই সুস্থতা বোধ করেছেন আবিদ চৌধুরী। সকালে ডাক্তার, আবিদ চৌধুরীর বন্ধু, এসে চেক আপ করে দেখে, আবিদ, তুই এত তাড়াতাড়ি সুস্থ হয়েছিস আমার ভাবতেও অবাক লাগছে। আমি তো ভেবেছিলাম তোর যে অবস্থা হয়েছে এত তাড়াতাড়ি সুস্থ হওয়া ইম্পসিবল। আবিদ চৌধুরী প্রাপ্তির দিকে তাকিয়ে এক হাসি দিয়ে, আমার মেয়ে আমার সেবা যত্ন যেভাবে করেছে আমাকে তো তাড়াতাড়ি সুস্থ হতেই হবে। ডাক্তার, ঠিক বলেছিস, কপাল করে এইরকম বউ পেয়েছিস। প্রাপ্তি, আঙ্কেল, তাহলে আমরা বাবাকে বাসা নিয়ে যেতে পারবো তো? ডাক্তার, অবশ্যই পারবে, তুমি আছো না, আর চিন্তা কিসের? আমি আজকেই রিলিজ দিয়ে দিচ্ছি। আকাশ আর প্রাপ্তি আবিদ চৌধুরীকে বাসায় নিয়ে এসে ড্রয়িং রুমে বসালো। সুমি এসে পাশে বসে, প্রাপ্তি, তুই গিয়ে ফ্রেশ হয়ে নে, আমি বাবাকে দেখছি। এই কদিন তো তুই একাই সব করেছিস, এইবার যা একটু রেস্ট নে। প্রাপ্তি, আমার জন্য চিন্তা করো না তো? রুমকি এসে আবিদ চৌধুরীর পাশে বসতে বসতে, নানা ভাইয়া, তুমি একদম ভালো হয়ে যাবে দেখো। জানো নানা ভাইয়া, তুমি যখন অসুস্থ ছিলে সবাই তোমার জন্য কান্না করেছে, আমিও করেছি, ছোট মামাও করেছে। মামা তো প্রতিদিন তোমায় দেখতে যেত, কিন্তু আজ যখন তুমি আসলে তোমার সাথে নিয়ে এলে না কেন? সবাই এইখানে আছে, শুধু মামা নেই। রুমকির মুখের কথাগুলো শুনে আবিদ চৌধুরী সবার দিকে তাকাতে সবাই মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। প্রাপ্তি না দাঁড়িয়ে সিঁড়ি দিয়ে উপরে উঠে যাবেন, তখন আবিদ চৌধুরী বলল, প্রাপ্তি দাঁড়াও। প্রাপ্তি দাঁড়াতেই, আমার সামনে আসো। প্রাপ্তি ভয়ে ভয়ে সামনে এসে দাঁড়াতেই, রুমকি যা বলছে সব সত্যি? প্রাপ্তি মাথা নাড়িয়ে হ্যাঁ বুঝিয়ে, বাবা আপনি উত্তেজিত হবেন না, আপনি এখনও ভালোভাবে সুস্থ হননি। আবিদ চৌধুরী প্রাপ্তিকে আর কিছু না বলে, আকাশ, আমি এখন পুরোই সুস্থ, আমি ফ্রেশ হয়ে আসছি, তুই গাড়ি বাহির কর, আমি বাহিরে যাব। আকাশ, আব্বু, তুমি এখন কোথাও যাবে না, তুমি এখনও পুরোপুরিভাবে সুস্থ হওনি। আর এই সময় কোথায় যাবে? অফিসে? তোমার অফিসে যেতে হবে না, আমি সব কাজ করে রেখেছি। আবিদ চৌধুরী, আমি যা বলছি তাই কর, আমি এখন বেরোবো। আবিদ চৌধুরী কারো কথাই না শুনে সত্যি রেডি হয়ে বেরিয়ে গেলেন। আবিদ চৌধুরী আয়ানের অফিসে এসে সোজা আয়ানের রুমে চলে গেলেন। নিজের বাবাকে দেখে আয়ান অবাক হয়ে তাকিয়ে, আব্বু তুমি? আবিদ চৌধুরী, হ্যাঁ আমি। নিজেকে কি ভাবিস তুই? অনেক মহান, সবার জন্য তোর অনেক মায়া, অনেক ভালোবাসা, শুধু আমিই খারাপ, তাই না? আব্বু তুমি এসব কি বলছো? আমি কিছুই ভাবছি না। ঠিক আছে তাহলে, এইবার চলো। আর কোথায় যাব বা কি করব কোনো প্রশ্ন করবে না, এইবার চলো। আয়ানও কোনো প্রশ্ন না করে আবিদ চৌধুরীর সাথে আসলো। বাড়ির সামনে গাড়ি থামাতেই আয়ানের আর বুঝতে বাকি নেই তাকে বাড়িতেই আনা হয়েছে। আবিদ চৌধুরী আয়ানের হাত ধরে টেনে বাড়ির ভেতরে নিচ্ছে। আয়ান চুপচাপ হাঁটছে, মনে হচ্ছে নিজের বাড়িতে নিজেরই লজ্জা লাগছে। ড্রয়িং রুমে এসে, আয়শা, আয়শা, দেখো কাকে নিয়ে আসছি। আয়শা বেগম আসতেই, তোমার ছেলেকে তোমার কাছে ফিরিয়ে আনতে গেছিলাম। তোমার ছেলে একা তার বাবা মাকে ভালোবাসে না, তার বাবাও তাকে ভালোবাসে।
কথাগুলো বলতে বলতে আবির চৌধুরীর গলাটা ভারী হয়ে আসছিল। তার বাবাও তাকে মিস করে। কথাগুলো বলেই আয়ানকে জড়িয়ে ধরল। আকাশ এসে, আব্বু আমি তাহলে পর হয়ে গেলাম। ঠিক আছে, তোমার ছোট ছেলে এখন এসে গেছে, এখন আমাকে আর ভালোবাসবে না। আয়ানকে ছেড়ে দিয়ে চোখ মুছতে মুছতে, আজ আমার ঘর পরিপূর্ণ হলো। প্রাপ্তি, এইদিকে আসো। প্রাপ্তি কাছে যেতেই, আয়ান, সেই দিন এই মেয়েটাকে না ছাড়ার কারণে আমি তোকে বাড়ি থেকে চলে যেতে বলেছিলাম, আর আজ আমি বলছি তুই এই মেয়েটাকে ডিভোর্স দিস না। তোদের কি হয়েছে আমি জানি না, আমি শুধু এইটুকুই বলবো, তোরা দুজনের মধ্যে সেইগুলো মিটিয়ে নিবি। প্রাপ্তি কিছু বলতে যাবে, এর আগেই আয়ান প্রাপ্তিকে থামিয়ে, আব্বু তুমি যা বলবে আমি তাই মেনে নিব। ঠিক আছে, আমার ছেলে আর বউ ঘরে ফিরে এসেছে, সেই খুশিতে বাড়িতে পার্টি দেওয়া হবে, আর কখন পার্টি হবে না হবে সেইগুলো আকাশই ঠিক করবে। আকাশ, ঠিক আছে আব্বু, এখন আর কোনো কথা নয়, তুমি রুমে গিয়ে রেস্ট নাও, আমরা সবাই তো আছি। প্রাপ্তি তুমিও যাও। আবির চৌধুরী নিজের রুমে খাটের সাথে শরীরটা এলিয়ে দিয়ে শুয়ে আছে। আয়েশা বেগমও পাশে গিয়ে বসতেই দীর্ঘশ্বাস ছেড়ে দিয়ে, আয়েশা জানো, আজ নিজেকে অনেক হালকা লাগছে, মনে হচ্ছে আমার ঘরটা আগের মতো পরিপূর্ণ। তবে আরেকজন আসলে আর কোনো কথাই নেই, আমার সংসারটা 16 আনাই পূর্ণ। আয়েশা বেগম, কার কথা বলছো তুমি? কে আসবে? আবির চৌধুরী, আকাশ বিয়ে করেছে, অনেকগুলো বছর পেরিয়ে গেল, কিন্তু কোনো নাতি নাতনি এই ঘরে আসে নাই। এখন যদি আমার আয়ানের ঘরে ছোট্ট আয়ান দুনিয়াতে আসে, তাহলে আর কোনো কথাই নেই। কথাটা খারাপ বলনি। প্রাপ্তি ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে নিজের শাড়ি ঠিক করছে। আয়ান পিছন থেকে এসে জড়িয়ে প্রাপ্তির কাঁধে নিজের মুখটা গুজে দিয়ে, থ্যাঙ্কস বললে তোমাকে ছোট করতে চাই না, কিন্তু তোমার এই ঋণ আমি কিভাবে শোধ করব বলো তো? আমার কাছে তো তোমার কোনো ঋণ নেই, উল্টো আমিই সবসময় তোমার কাছ থেকে নিয়ে এসেছি। তুমি আমাকে যে সম্মানটা দিয়েছ, পৃথিবীতে কোনো স্বামী তার ধর্ষিতা স্ত্রীকে এত সম্মান দিয়েছে কিনা আমার জানা নেই। তুমি আমাকে শিখিয়েছ কিভাবে এই সমাজে মাথা উঁচু করে বাঁচতে হয়। তুমি আমাকে শিখিয়েছ সমাজে সবাই আমার পক্ষ হয়ে কথা বলবে না, যারা বলবে, যারা আমাকে ভালোবাসবে, তাদেরকে নিয়েই পৃথিবী গড়ে নিতে। আয়ান প্রাপ্তি কথাগুলো শুনে প্রাপ্তিকে নিজের দিকে ঘুরিয়ে মুগ্ধ নয়নে তাকিয়ে আছে। কি দেখছো এইভাবে তাকিয়ে? আমার পাগলিটাকে, আমার লক্ষ্মী বউটাকে কতদিন হলো কাছে পাই না। আমার অবস্থা এখন কেমন জানো? একটা তৃষ্ণার্ত কাক এক ফোঁটা পানির খোঁজ পেয়েছে। ঠিক তোমাকে পেয়ে আমার অবস্থাও সেই রকম। কথাটা খুব ভালো হয়েছে, কবিদের ধারে কাছে দিয়ে গেছে। এখন যাও, ফ্রেশ হয়ে এসে খাওয়া খেয়ে রেস্ট নিয়ে তারপর গিয়ে ঋষিকে নিয়ে এসো। আয়ান প্রাপ্তিকে ছেড়ে দিয়ে, ও মাই গড, আমি একদম ভুলে গেছিলাম ঋষির কথা। পরে ফ্রেশ হব, আগে ঋষিকে গিয়ে নিয়ে আসি। মাও বলেছে সকালে চলে যাবে। মেয়েটা একা একা জানি কি করছে কি জানে। আয়ানকে সিঁড়ি দিয়ে নামতে দেখে ঝিনুক বলল, কিরে তুই না রুমে গেলি ফ্রেশ হতে? ফ্রেশ না হয়ে কোথায় যাচ্ছিস? আয়ান, আপু আর বলিস না, ঋষি বাসায় একা আছে, ওকে নিয়ে আসতে হবে। আমার একদম মনে নেই ঋষির কথা, আমি এসে তোদের সাথে কথা বলছি বলেই আয়ান চলে গেল। মিনু ঋষির কথা শুনে, আপু ঋষিটাকে? আয়ান কোন ঋষির জন্য এত তাড়াহুড়ো করে বেরিয়ে গেল? ঝিনুক মিনুকে ঘাবড়িয়ে দেওয়ার জন্য বলল, আয়ানের ছোট বোন, আয়ানের খুব আদরের বোন। আয়ান তো তার ছোট বোনকে চোখে হারায়। মিনু, আপু কি যাতা বকছিস, বোন মানে? প্রাপ্তি এসে রান্নাঘরের দিকে যাবে এমন সময়, মিনু এদিকে শোনো তো, ঋষিকে? প্রাপ্তি, আপু একটু ওয়েট করো, আসলেই সবার সাথে পরিচয় করিয়ে দেব। ঘন্টা দুয়েক পর আয়ান ঋষিকে নিয়ে আসলো। ঋষি লজ্জা লজ্জা ভাব নিয়ে সবাইকে সালাম দিল। আবির চৌধুরী প্রাপ্তির দিকে তাকিয়ে, প্রাপ্তি একে তো চিনলাম না। প্রাপ্তি ঋষির কাছে এসে এক হাত দিয়ে জড়িয়ে আবির চৌধুরীর কাছে, বাবা তোমার পারমিশন না নিয়ে তোমার ছেলেকে বলেছি ওকে নিয়ে আসতে, আমাকে ক্ষমা করে দাও। তারপর আস্তে আস্তে প্রাপ্তি ঋষির ব্যাপারে সব বলল। আবির চৌধুরী সব শুনে, আমার কোনো আপত্তি নেই, ও এই বাড়িতেই থাকবে, এই পরিবারের একজন হয়। আয়েশা বেগম ঋষির কাছে এগিয়ে এসে, অনেক লক্ষ্মী একটা মেয়ে, অভ্রর সাথে ওর বিয়ে এই বাড়িতেই হবে। সুমি, প্রাপ্তি তুই গিয়ে আয়ান আর ঋষিকে খেতে দে, ওদের লেট দেখে তো সবাই খেয়ে নিয়েছে। ঋষি আগে আমার সাথে আসো, তোমাকে তোমার থাকার রুমটা দেখিয়ে দিই। কথাটা শুনে ঋষি প্রাপ্তির কানের কাছে এসে, ভাবি তুমি আমার সাথে চলো। আচ্ছা ঠিক আছে চল। আয়ানের দিকে তাকিয়ে, এইবার গিয়ে তো ফ্রেশ হয়ে নাও। প্রাপ্তি ঋষিকে নিয়ে তার রুমে গিয়ে, ঋষি তুই ফ্রেশ হয়ে খেতে আয়, ভাবি নিচে যাই। কথাটা বলে প্রাপ্তি এগোতেই ঋষি পিছন থেকে, ভাবি। প্রাপ্তি ভাবেই ডাক শুনে পিছনে ফিরে, কিছু বলবি? ঋষি এসে প্রাপ্তিকে জড়িয়ে ধরে, তুমি এত ভালো কেন বলো তো? তোমার আমার জন্য কত চিন্তা। আমার বোন থাকলে আমার জন্য এত চিন্তা করতো কিনা আমি জানি না। তুমি যে আমায় বারবার ঋণী করে দিচ্ছ।
তোমার এই ঋণ আমি শোধ করব কি দিয়ে? প্রাপ্তি রেশিকে ছাড়িয়ে স্ট্রং হয়ে দাঁড়া। আর শুন, তুই আমার কাছে কোনো ঋণী না। ঋণী যদি হয়ে থাকিস সেটা একজনের কাছেই, শুধু তুই না, আমি যে তার কাছে ঋণী। কিন্তু সে কোনো প্রতিদান চায় না, চায় শুধু সবার একটুখানি ভালোবাসা। রেশি, ভাইয়ার কথা বলছো তাই তো? প্রাপ্তি, আর কোনো কথা নয়, তাড়াতাড়ি নিচে আয়। আর শুন, নিচে গিয়ে এইভাবে চুপচাপ থাকিস না, কথাটা যেন মনে থাকে। রাতে সবাই যখন আড্ডা দিচ্ছে, প্রাপ্তি আর আয়ান নিজেদের রুমের বারান্দায় বসে গল্প করছে। আচ্ছা, দুপুরে বাবাকে সত্যি কথাটা বলতে দিলে না কেন? আয়ান, কোন সত্যি? প্রাপ্তি, ডিভোর্সের ব্যাপারটা। বাবাকে যে আমি কথাটা মিথ্যা বলেছিলাম, সেটা বাবাকে বলে দেওয়া উচিত ছিল না? আয়ান, প্রাপ্তির কাঁধে হাত দিয়ে, মিথ্যে থেকে যদি দারুণ কিছু হয় তাহলে মিথ্যেই ভালো। প্রাপ্তি কিছু না বলে আয়ানের দিকে তাকিয়ে আছে। সব কিছু কত সহজে মেনে নেয়। এই লোকটাকে কোনো মেয়েই ভালো না বেসে থাকতে পারবে না। যত দেখি ততই তার মায়ায় আমি নিজেকে হারাই। আয়ান প্রাপ্তিকে এইভাবে অপলক দৃষ্টিতে তাকিয়ে থাকতে দেখে প্রাপ্তির চোখের সামনে তুড়ি মেরে, কি ব্যাপার, ওইভাবে তাকিয়ে কি ভাবছ? প্রাপ্তি, কই কিছু না। আয়ান মুখ টিপে হাসি দিয়ে, সত্যি কিছু না? প্রাপ্তি নিচের দিকে তাকিয়ে মাথা নাড়িয়ে না বুঝালো। বাহিরের চাঁদের আলোয় প্রাপ্তিকে অসম্ভব সুন্দর লাগছে। চাঁদের আলোয় মানুষকে এতটা সুন্দর লাগতে পারে, আয়ানের এইটা জানা ছিল না। প্রাপ্তি কোনো কথা বলছে না দেখে আয়ান বলল, রুমে চলো, তোমার জন্য একটা সারপ্রাইজ আছে। আয়ানের কথায় রুমে এসে দাঁড়াতেই আয়ান আলমারি থেকে একটা শাড়ি বের করে, রেশিকে আনতে যাওয়ার সময় এইটা নিয়েছিলাম, আমার পরীটাকে শাড়িটা পরিয়ে আমি মন ভরে দেখতে চাই। প্রাপ্তি কিছু না বলে শাড়িটা হাতে নিল। প্রাপ্তি শাড়ি হাতে নিতেই, আমি পরিয়ে দিই? প্রাপ্তি, তুমি শাড়ি পরাতে পারো? আয়ান, তেমন ভালো পারি না, কিন্তু ইচ্ছে করছে তোমাকে নিজের হাতে শাড়ি পরাতে, ইচ্ছে করছে সাজাতে। প্রাপ্তি আবার আয়ানের হাতে শাড়িটা দিয়ে, পরিয়ে দাও। প্রাপ্তির কথায় শাড়িটা হাতে নিয়ে প্রাপ্তিকে নিজের কাছে টেনে নিল। আগের শাড়িটা খুলে নতুন শাড়িটা পরাতে লাগলো আয়ান। আয়ানের প্রতিটা ছোঁয়ায় প্রাপ্তির যেন দম বন্ধ হয়ে আসছে। আয়ান এই প্রথম প্রাপ্তিকে এতটা কাছ থেকে ছোঁয়ার সাহস পেয়েছে। শাড়িটা পরিয়ে প্রাপ্তির দিকে তাকিয়ে, একদম পরীর মতো লাগছে। ইচ্ছে করছে যুগের পর যুগ তোমাকে সামনে বসিয়ে তাকিয়ে দেখি। আয়ান প্রাপ্তিকে নিজের আরও কাছে টেনে এনে, আজ ভালো করে দেখো, কেউ তোমায় বাধা দিবে না। আয়ান প্রাপ্তিকে কোলে তুলে নিয়ে খাটের উপর শুইয়ে দিয়ে, সত্যি কেউ বাধা দিবে না? আয়ানের কথা শুনে প্রাপ্তি লজ্জায় লাল হয়ে গেছে। আয়ান প্রাপ্তির লজ্জার কারণ বুঝতে পেরে প্রাপ্তিকে আর কিছু জিজ্ঞাসা না করে তাকে আষ্টেপৃষ্টে জড়িয়ে ধরল। সারা রাত দুজনে ভালোবাসায় বিভোর হয়েছিল। ভোর রাতে প্রাপ্তি আয়ানের বুকে মুখ গুজে ঘুমিয়ে পড়ল। আয়ানও আর বাধা দিল না। আয়ানও প্রাপ্তিকে শক্ত করে জড়িয়ে ধরে ঘুমিয়ে পড়ল। সকালে সবাই বসে নাশতা করছে। আবিদ চৌধুরী প্রাপ্তি আর আয়ানকে না দেখে, কি ব্যাপার সুমি, আয়ান এখনো উপরের থেকে আসেনি? সুমি, না বাবা, আপনারা নাশতা করুন, আমি ডেকে আনছি। আবিদ চৌধুরী, তোমার যেতে হবে না, ওদের সময় হলে ওরাই নিচে নেমে আসবে। আকাশ, পার্টির কথা কি ভাবলে? পার্টিতে কেউ যেন বাদ না পড়ে। প্রাপ্তিদের বাড়ির নাম্বার আছে তোমার কাছে? আকাশ, আছে, কথা বলবে? আবিদ চৌধুরী, তুমি ফোন করে বলো বিকেলে আমি, প্রাপ্তি আর আয়ানকে নিয়ে ওদের বাড়ি যাব। আকাশ, আচ্ছা ঠিক আছে। আব্বু, পার্টির তারিখটা 2 দিন পর দিই। আবিদ চৌধুরী, এত তাড়াতাড়ি দিয়ে সব কিছু সামলাতে পারবি তো? রেশির দিকে নজর পড়তেই, কি ব্যাপার রেশি, তুমি খাচ্ছ না কেন? এই বাড়ির কাউকে তোমার ভালো লাগেনি? রেশি লজ্জা ভাব নিয়ে, খাচ্ছি তো আঙ্কেল, আর এই বাড়ির সবাইকে আমার খুব ভালো লেগেছে, সবাই আমাকে কত ভালোবাসে। কথাগুলো বলতেই রেশির চোখের কোণে পানি আসতেই রেশি চুপ হয়ে গেল। আয়েশা বেগম রেশির কাঁধে হাত রেখে, মন খারাপ করো না, আমরা সবাই তোমার আপনজন। আবিদ চৌধুরী, আকাশ, কতদিন হলো অফিসে যাচ্ছি না, আজ না হয় গিয়ে একবার আমি ঘুরে আসি। আকাশ, আব্বু, তুমি এই শরীর নিয়ে অফিসে যাবে? আরও কয়েকদিন যাক, তারপর না হয় যেও। আবিদ চৌধুরী, কিচ্ছু হবে না, তোরা এত টেনশন করছিস কেন? টেবিলের উপর থেকে ফোন নিয়ে উঠে যেতে যেতে আমি গিয়ে রেডি হয়ে আসি। আয়ান ফোনের শব্দ শুনে ফোনটা বালিশের পাশ থেকে খুঁজে
ঘুম ঘুম চোখে তাকিয়ে দেখে অভ্রর ফোন। আয়ান ফোন রিসিভ করে চুপ করে আছে, আর অভ্র বলেই যাচ্ছে, আয়ান, তুই এখনো অফিসে আসিস নাই কেন? কটা বাজে দেখেছিস? আজ না মিটিং আছে? তুই নিজেই মিটিং ডেকে এখন তুই নেই। আয়ান টাইমের কথা মনে পড়তেই ফোনটা কান থেকে সামনে এনে টাইম দেখে নিজেই অবাক হয়ে গেছে। 10:40? কখন রেডি হব আর কখন অফিসে যাব? আয়ান, অভ্র, আমি 1 ঘন্টার ভিতরেই আসছি। ফোনটা রেখে রাতের কথা মনে পড়তেই প্রাপ্তির কপালে একটা চুমু দিয়ে প্রাপ্তিকে কাছ থেকে সরিয়ে উঠতেই প্রাপ্তি আরও শক্ত করে জড়িয়ে ধরেছে। আয়ানেরও ইচ্ছে করছে না যেতে, কিন্তু সে আজ যেতেই হবে অফিসে। কাল সে নিজেই আজকের জন্য মিটিং ডেকেছে। আয়ান মনে মনে ভাবছে, যদি সে জানতো প্রাপ্তি তার ভালোবাসার ডাকে সাড়া দিয়ে তাকে আপন করে নিবে, তাহলে মিটিং তো দূরের কথা, অফিসের নামও মাথায় আনত না। প্রাপ্তিকে আস্তে করে সরিয়ে আয়ান উঠে ওয়াশরুমে গেল ফ্রেশ হতে। সুমি, ঝিনুক, রেশি, মিনু ড্রয়িং রুমে সোফায় বসে গল্প করছে। আয়ানকে তাড়াহুড়ো করে নিচে নামতে দেখে সুমি উঠে একটু এগিয়ে গিয়ে, আয়ান, তাড়াহুড়ো করে কোথায় যাচ্ছ? নাস্তা করবে না? আয়ান, সুইটহার্ট, হাতে একদম সময় নেই, বাহিরে পরে খেয়ে নিব। সুমি, প্রাপ্তি কোথায়? ও জানে না সকালে তোমার অফিস আছে, তারপর ও তোমাকে ঘুম থেকে ডাকিনি কেন? তাহলে তো আর দেরি হতো না। আয়ান, আয়ান মুচকি হেসে, ও নিজেই ঘুম থেকে এখনো ওঠেনি, আমাকে কি ডাকবে? কথাগুলো বলতে বলতে আয়ান বেরিয়ে গেল। আয়ানের কথা শুনে সুমি হিসাব মিলাতে পারছে না। প্রাপ্তি তো এত লেট করে ঘুম থেকে ওঠে না, তাহলে আজ কি হলো? প্রাপ্তি আসুক, ওকে পরে জিজ্ঞাসা করে নিব। আয়ান অফিসে গিয়ে প্রাপ্তির ফোনে কল দিচ্ছে। প্রাপ্তি ফোন হাতে নিয়ে দেখে আয়ানের নাম্বার। অবাক হয়ে পাশে তাকিয়ে আয়ানকে না দেখে মুচকি হেসে ফোন রিসিভ করল। আয়ান, আমার পাগলিটা এখনো ঘুম থেকে ওঠেনি? প্রাপ্তি, কোথায় থেকে ফোন দিয়েছ? কাছে আসো, তোমাকে দেখব। আয়ান, এখন তো আসতে পারবো না জান, আমি অফিস শেষ করেই চলে আসব। প্রাপ্তি, অবাক হয়ে, তুমি অফিসে? আমাকে ডাকনি কেন? আয়ান মিটমিট করে হাসছে প্রাপ্তির কথা শুনে, কারণ প্রাপ্তির মুখে এই রকম কথা সে আগে কখনোই শোনেনি। আয়ানের মাথায় প্রাপ্তিকে খেপানোর জন্য বুদ্ধি এলো। ডাকলে কি আবার ভালোবাসা দিতে? তাহলে আমি তো মিস করে ফেলেছি আমার বউয়ের সকালের ভালোবাসাটা। প্রাপ্তি, ধ্যাত, তোমার সাথে কোনো কথা নেই। আয়ান, এই শোনো শোনো, আসলে তোমাকে ডাকতে ইচ্ছে করছিল না। তুমি যখন ঘুমাচ্ছিলে তোমাকে একদম পরীর মতো লাগছিল। মনে হয়েছে কোনো একটা পরী ভুলে আমার রুমে এসে ঘুমিয়ে পড়েছে। আমার এই পরীকে কতটা ভালোবাসি আমার পরী কি জানে? প্রাপ্তির আয়ানের কথাগুলো শুনতে ভালোই লাগছে, তাই আয়ানকে বাধা দিচ্ছে না, চুপচাপ শুনেই যাচ্ছে। মিনু এসে প্রাপ্তিকে এখনো খাটে বসে থাকতে দেখে, প্রাপ্তি, তুমি এখনো ফ্রেশ হওনি? আর আব্বু ফোন করে বলেছে তোমাকে নিয়ে শপিংয়ে যেতে। প্রাপ্তি ফোন রেখে দিয়ে, আপু, এখন কিসের শপিং করব? মিনু, তোমাদের জন্য আব্বু এত আয়োজন করে পার্টি দিচ্ছে, আর তুমি বলছো কিসের শপিং? এখন উঠে গিয়ে ফ্রেশ হয়ে নিশে আসো, বাকি কথা ওইখানেই হবে। মিনু, সুমি আর প্রাপ্তি শপিং করতে গেল। আয়ানকে আবিদ চৌধুরী ফোন দিয়ে আসতে বলেছে তাদের সাথে শপিংয়ে যাওয়ার জন্য। আয়ান মিটিং শেষে তাদের সাথে যোগ দিল শপিং করতে। শপিং শেষ করে বাহিরে খাওয়া খেয়েই সবাই বাড়িতে আসলো। সুমি বাড়িতে এসে সবাইকে সবকিছু দেখাচ্ছে। প্রাপ্তি আর আয়ান উপরে উঠতে যাবে, এমন সময় আবিদ চৌধুরী এসে, আয়ান, বিকেলে তোকে আর প্রাপ্তিকে নিয়ে ওদের বাড়িতে যাব, আমরা গিয়ে তাদের ইনভাইট করে আসি। কথাটা শুনে প্রাপ্তি খুশি হয়ে, বাবা, সত্যি আপনি আমাদের বাড়িতে যাবেন? আবিদ চৌধুরী, আমার মেয়ের খুশির জন্য এইটুকু করতেই পারি। নিজের বাবার মুখে কথাগুলো শুনতে আয়ানের অনেক ভালো লাগছে। বাবার প্রতি ভালোবাসা আরও দ্বিগুণ বেড়ে গেল আয়ানের। আবিদ চৌধুরী নিজের ভুলগুলো এইভাবে বুঝতে পারবে আয়ান কখনোই ভাবিনি। প্রাপ্তির মতো মেয়েরা এই সমাজের বোঝা নয়, বরং ভালোবাসার একটা অংশ। আমার আব্বু এইটা বুঝতে পেরেছে, এতেই আমি খুশি। আয়ান আর কিছু না বলে নিজের রুমে চলে গেল, সাথে প্রাপ্তিও। আয়ান রুমে এসে হেলান দিয়ে শুয়ে পড়তে পড়তে, মেয়েদের সাথে শপিংয়ে যাওয়া মানে নিজের কাঁধে নিজেই বিপদ ডেকে আনা। শুধু আব্বু ফোন করেছে বলেই এতগুলো প্যারা সহ্য করতে হয়েছে। কথাটা শুনে প্রাপ্তি রাগী ভাব নিয়ে আয়ানের দিকে তাকিয়ে, আমি প্যারা? আয়ান, এই কথা তোমাকে বলিনি। আমার লক্ষ্মী কি কখনো প্যারা হতে পারে? ওর জন্য তো পৃথিবীর সব কষ্ট সহ্য করতে রাজি। প্রাপ্তি কাছে এসে বসতে বসতে, একটু আগে যে বললে, আচ্ছা তুমি বলো, শপিংটা ওরা গিয়ে করলেই তো হয়, তুমি আর আমি আলাদাভাবে যেতাম,
কিছুটা আলাদাভাবে সময় কাটাতাম। কথাটা বলে প্রাপ্তিকে কাছে টেনে ধরে বুকের সাথে জড়িয়ে ধরেছে আয়ান। প্রাপ্তিও বাধা না দিয়ে আয়ানের বুকে মাথা রেখে, বাবা এতটা পাল্টাবে আমি ভাবতেই পারিনি। তোমাকে আমি বলেছিলাম না, উনি হয়তো গম্ভীর থাকে, তবে মনটা অনেক ভালো। মিনু এসে রুমে ঢুকে দেখে আয়ানের বুকে প্রাপ্তি মাথা দিয়ে শুয়ে শুয়ে কথা বলছে। ভুল সময় এসে পড়লাম নাকি? প্রাপ্তি উঠে বসে, ভাবি তুমি? সুমি, আমি ভাবলাম তোর সাথে বসে আড্ডা দিব, কিন্তু এখন দেখছি ভুল সময় এসে গেছি। আয়ান মুচকি হেসে, এইখানে ভুলের কি আছে, এমনিতেই আমিও উঠে যেতাম। আব্বু বলছে প্রাপ্তিকে নিয়ে ওদের বাড়িতে যাবে, তাই রেডি হতে হবে না। সুমি, ও আচ্ছা, ঋষির বিয়েটা নিয়ে কি ভেবেছ? আয়ান, অভ্রর সাথে কথা বলে ওর বাবা মাকে বলবো এই বাড়িতে আসতে। প্রাপ্তি, এক কাজ করলে কেমন হয়, পার্টির দিন ওর আর অভ্রর এঙ্গেজটা করে ফেললে কেমন হয়? সেদিন বিয়ের ডেটটাও ফাইনাল করা যাবে। তাহলে তো ভালোই হবে, কি বলো ভাবি? সুমি, আমারও তাই মনে হয়। আয়ান, তুমি বাবার সাথে একবার কথা বলে নিও। নীলিমা বেগম আর নীরা খুব ব্যস্ত। আবিদ চৌধুরী আসছে, সাথে মেয়ে আর জামাইকে নিয়ে। নানা রকমের খাবার তৈরি করেছে নীলিমা বেগম। আসিফ তাদেরকে বিভিন্ন কাজে হেল্প করছে। কলিং বেলের শব্দ শুনে আজাদ সাহেব গিয়ে দরজা খুলে দিল। আবিদ চৌধুরী আর আজাদ সাহেব কোলাকুলি করে বাসায় ঢুকলেন। পিছন পিছন আয়ান আর প্রাপ্তিও। নীলা প্রাপ্তিকে দেখে জড়িয়ে ধরে, কেমন আছো আপু? প্রাপ্তি, আমি ভালো। নীরা, ইনি হচ্ছে আমার আরেকজন বাবা, মানে তোমার ভাইয়ার বাবা। আবিদ চৌধুরীকে সালাম করে দাঁড়াতেই আবিদ চৌধুরী কোটের পকেট থেকে সোনার চেনের বাক্স বের করে, আমি জানি এই বাড়িতে নতুন একজন মেম্বার আছে, আর তাকে তো আমাকে কিছু না কিছু উপহার দেওয়া উচিত, তাই চেনটা নিয়ে আসতে ভুলিনি। আয়ান নিজের বাবাকে যত দেখছে ততই ভালো লাগছে। সবাই একসাথে আড্ডা দিয়ে রাতে খাওয়া দাওয়া শেষ করে বাড়ি ফিরলেন তারা। ফ্রেশ হয়ে এসে ইজি চেয়ারে বসতে বসতে, জানো আয়েশা, এখন আর নিজেকে একা মনে হয় না। সবাই একসাথে থাকাটা যে অনেক আনন্দের ব্যাপার, প্রাপ্তি না থাকলে হয়তো আমি কখনোই বুঝতাম না। মেয়েটা বড্ড ভালো। মেয়েটার মাঝে এমন কিছু আছে যেটা সকলের বুঝার ক্ষমতা নেই, এমনকি আমারও ছিল না। আয়েশা বেগম, তুমি যে সব কিছু বুঝেছ, এটাই অনেক আমাদের কাছে। আমি তো ভেবেছিলাম আমার ছেলেকে হয়তো আমি আর কাছেই পাবো না। বাবা আসবো? কথাটা শুনেই দুজনে দরজার দিকে তাকিয়ে দেখে নিহাদ আর রাহাত, সাথে ঝিনুক, মিনু আর আকাশ। আবিদ চৌধুরী, কি ব্যাপার, জামাইদের এখন আসার সময় হলো? আসো, ভিতরে আসো। নিহাদ আর রাহাত দুজনকেই সালাম করে। নিহাদ, বাবা আপনার শরীর এখন কেমন আছে? আবিদ চৌধুরী, যেই ঘরে প্রাপ্তি আর সুমির মতো বউ থাকে, সেই ঘরে শ্বশুরের অসুস্থ থাকতে নেই। মনের জোর দিয়ে হলেও সুস্থ থাকার দরকার। তো তোমরা কখন এলে? রাহাত, কাজের চাপে তো সময় পাই না বাবা। আকাশ ভাইয়া ফোন দিয়ে বলেছে আজকে আসতেই হবে। আকাশের কথা শুনে সবাই হাসতে লাগলো। আবিদ চৌধুরী, আকাশ, সবাইকে ইনভাইট করা শেষ তো? তোকে তো একটা কথা বলতে ভুলেই গেছি। আমার অনেক পুরনো ফ্রেন্ড জামিল আর ওর ছেলে নাকি দেশে আসছে, ওদের ইনভাইট করতে ভুলিস না যেন। আকাশ, জামিল আঙ্কেল? ওনার ছেলেকে নিয়ে 3 বছর আগে বাহিরে চলে গেছিল না? তবে আব্বু জামিল আঙ্কেলের একমাত্র ছেলে, কিন্তু ছেলেটাকে মানুষ বানাতে পারেনি। ঠিক বলেছিস, তাহলে কাল থেকে সবাই কাজে লেগে পড়ো। ঝিনুক, আব্বু, প্রাপ্তিদের বাড়িতে আসার পর থেকে তো কিছু খাওনি, এখন খাবে না? আবিদ চৌধুরী, ওইটা সম্ভব না। শুধু একটা কথাই বলবো, তাদের আপ্যায়নে আমি মুগ্ধ। একটা পরিবারে শুধু টাকা থাকলেই ভালোবাসা থাকে না, টাকা দিয়ে ভালোবাসা কিনাও যায় না। ওদের ফ্যামিলিটা না দেখলে আমি বুঝতাম না। সকাল থেকেই সবাই বিভিন্ন কাজে ব্যস্ত। প্রাপ্তির বাপের বাড়ি থেকে সবাই সকালেই চলে এসেছে। আবিদ চৌধুরীর কড়া অর্ডার ছিল প্রাপ্তির আর সুমির বাপের বাড়ির লোক যেন সকালেই আসে। অরণি প্রাপ্তির রুমে এসে প্রাপ্তিকে জড়িয়ে ধরে, কেমন আছিস আপু? প্রাপ্তি, ভালো। নীরা কই? নীরা দরজায় দাঁড়িয়ে, এই তো আমি। নিচে সবাই কথা বলছে, তাই তোমার কাছে আসতে দেরি হয়ে গেছে। আয়ান ফ্রেশ হয়ে ওয়াশরুম থেকে বেরিয়ে তোয়ালে দিয়ে চুল মুছতে মুছতে এসে অরণি আর নীরাকে দেখে, বাহ, আমার শালিকে তো অনেক সুন্দর দেখাচ্ছে। অবশ্য নীরাও কম যায় না। নীরা, আপুর থেকে তো আর বেশি না। আয়ান মুচকি হেসে, তা ঠিক বলেছ, আমার বউয়ের থেকে বেশি না। আমার বউ সারা দুনিয়াতে এই একটাই, যা শুধু এই আয়ানের। প্রাপ্তি একটা শার্ট আয়ানের হাতে ধরিয়ে দিয়ে, চুপচাপ নিচে যাও, সবার সাথে শুধু বউ বউ, তোমার লজ্জা লাগে না সারাক্ষণ বউ বউ করো যে? আয়ান, আমার বউ, আমি যা ইচ্ছা তাই করব, তাতে লজ্জা কিসের? প্রাপ্তি চোখ রাঙিয়ে মুখটা গম্ভীর করে, যেতে বলছি তোমাকে। আয়ান, যাচ্ছি তো, কি রাগ দেখায় রে বাবা। আয়ান নিচে এসে প্রাপ্তির বাবা মায়ের সাথে দেখা করে বসতেই আসিফ এসে, আয়ান একটু সাইডে আসো,
তোমার সাথে আমার কিছু কথা আছে। আয়ান আসিফের কথা শুনে আসিফের দিকে মুচকি হেসে তাকিয়ে, চলুন ভাইয়া, ছাদে যাই, ওইখানে বসে কথা বলা যাবে। আসিফ, ঠিক আছে চলো। আয়ান আর আসিফ ছাদে মুখোমুখি হয়ে দাঁড়িয়ে আছে। আসিফ নীরবতা ভেঙে, আয়ান, আমি এইখানে তোমাকে আলাদাভাবে কেন ডেকে এনেছি আশা করি তুমি তা ভালো করেই জানো। আয়ান, ভাইয়া আমি জানি আপনি জয়ের কথা বলছেন। আসিফ, আমি জানি জয় তোমার কাছেই আছে, ওর বাবা মায়ের কাছে ওকে ফিরিয়ে দিলে মনে হয় সবার জন্য ভালো হবে। আয়ান, ভাইয়া আপনি এখানে কার হয়ে কথা বলতে আসছেন? শ্বশুরবাড়ি পক্ষ হয়ে নাকি আপনার বোনের হয়ে? আসিফ, কি বলতে চাইছো তুমি? তুমি আমার বোনকে বিয়ে করেছো বলে এই না তুমিই শুধু আমার বোনকে ভালোবাসো? আমার বোনেরা আমার জীবনের একটা অংশ, আর সেটা নিয়ে তুমি কথা বলতে পারো না। আয়ান, ভাইয়া আপনি আমাকে ভুল বুঝবেন না, আমি শুধু এইটুকুই বলবো আপনাকে, প্রাপ্তির সাথে যারা অন্যায় করেছে আমি কাউকেই ছাড়ব না। যতদিন আমি বেঁচে আছি ততদিন ওর গায়ে আমি কোনো আঁচ লাগতে দেব না। আসিফ, তার মানে জয়ও এর সাথে আছে? ঠিক আছে আয়ান, তোমার যা ইচ্ছা করো, যেন তোমার কোনো সমস্যা না হয়। আয়ান, ভাইয়া আপনি চিন্তা করবেন না, জয়কে পুলিশের হেফাজত করেই রেখেছি। যতদিন আসল কালপ্রিটকে ধরতে না পারছে ততদিন কাউকে জানানো হবে না জয় কোথায় আছে। দুজনে কথা শেষ করে নিচে নেমে এলো। সন্ধ্যায় পার্টি শুরু হবে। সবাই কাজ নিয়ে ব্যস্ত। অভ্র তার বাবা মাকে নিয়ে চলে আসছে। ঝিনুক তাদেরকে এনে সবার সাথে পরিচয় করিয়ে দিচ্ছে। প্রাপ্তি আসতেই ঝিনুক অভ্রর মাকে পরিচয় করিয়ে দিতেই প্রাপ্তি তাদেরকে সালাম করে, আপনারা বসুন। ঝিনুক, প্রাপ্তি, ঋষিকে কোথায়? ওকে ডেকে আনো। প্রাপ্তি, আপু ঋষিকে অরণি আর নীরা রেডি করছে। অভ্র ভাইয়া আপনি কেমন আছেন? অনেকদিন পরে দেখা। অভ্র, সেই জন্যই অবাক হয়ে তোমাকে দেখছি। আয়ান কোথায়? ওকে তো দেখছি না। আকাশ আর আয়ান কথা বলতে বলতে এসে অভ্রকে দেখে। আয়ান, তোর আজকেও লেট? আজ তোর এনগেজমেন্ট আর তোরই দেখা নেই। অভ্র, পার্টি কিন্তু শুধু তোদের জন্যই হচ্ছে, শুধু শুধু আমার দোষ দিস কেন? আকাশ ভাইয়া আপনি বলেন এটা কি ঠিক? আবিদ চৌধুরী নিজের রুম থেকে বের হয়ে এসে অভ্রর বাবা মায়ের সাথে কথা বলছে। অভ্রর বাবা অভ্রকে দেখিয়ে, বেয়াই সাহেব এই হচ্ছে আমার ছেলে অভ্র। অভ্র সালাম দিয়ে, আঙ্কেল কেমন আছেন? আবিদ চৌধুরী অভ্রর দিকে তাকিয়ে, ভালো, কিন্তু আয়ানও তো তোমার বন্ধু, এখন দেখছি ঝিনুকেরও দেবর। যাক, ভালোই হয়েছে। প্রাপ্তি সবার জন্য নাস্তা নিয়ে এসেছে। আবিদ চৌধুরী প্রাপ্তিকে দেখে, তোমরা এখনো রেডি হওনি? একটু পর তো সব গেস্ট এসে যাবে। ঝিনুক, প্রাপ্তি যাও তুমি রেডি হয়ে নাও, আব্বু সত্যিই বলছেন। এই তো আমরাও যাচ্ছি। আয়ান, তুই দাঁড়িয়ে আছিস কেন? আয়ান রেডি হয়ে নিচে চলে এসেছে। প্রাপ্তি নিজেই রেডি হচ্ছে। সবকিছু ঠিকঠাক হয়ে গেলেও শাড়ির কুচিটা ঠিক মতো হচ্ছে না, বারবার চেষ্টা করছে সে। আয়ানের হঠাৎই মনে হলো তার ফোনটা উপরের রুমে ফেলে রেখে এসেছে। ফোন আনতে রুমে গিয়ে প্রাপ্তির শাড়ির কুচি নিয়ে ঝামেলা করছে দেখে নিজেই হাঁটু ভেঙে বসে কুচি ঠিক করে দাঁড়িয়ে প্রাপ্তির দিকে তাকিয়ে মনে মনে ভাবছে, অসম্ভব সুন্দর লাগছে তোমাকে। তোমার এই চোখ দুটোতে কোনো এক অজানা মায়া আছে, যে মায়ায় এই আয়ান বারবার তোমার প্রেমে পড়ে। ইচ্ছে করে হাজার বছর তোমাকে সামনে বসিয়ে রেখে অপলক দৃষ্টিতে তাকিয়ে থাকি। প্রাপ্তি আয়ানের দিকে তাকিয়ে মুচকি হেসে, মনে হচ্ছে কিছু একটা ভাবছো। আয়ান, ভাবছি তো। ভাবছি আমার বউটা একটু সুন্দর কেন, যার দিকে তাকালে আমি পৃথিবীর সব কিছু ভুলে যাই। ইচ্ছে করে সারাক্ষণ তাকে কাছে পেতে। প্রাপ্তি, মাথায় আবার সমস্যা দেখা দিয়েছে, তোমাকে দেখছি ডাক্তার এইবার দেখাতেই হবে। আয়ান, বুঝেছি, ভালো লাগছে না তোমার, যখন আমি থাকবো না তখন বুঝবে ঠেলা। কথাটা শুনে প্রাপ্তি আয়ানের ঠোঁটে হাত দিয়ে, আর কখনো এইরকম কথা বলো না, তুমি না থাকলে তোমার প্রাপ্তিই যে থাকবে না। সুমি দরজায় এসে দাঁড়িয়ে, দুজনের ভালোবাসা শেষ হলে নিচে চলেন, বাবা ডাকছে। সুমিকে দেখে প্রাপ্তি সরে গিয়ে, চলো বাবা ডাকছে। প্রাপ্তি আর আয়ান নিচে নামতেই আবিদ চৌধুরী একগাল হাসি নিয়ে তাদেরকে দেখছে। পাশে দাঁড়িয়ে আয়েশা বেগমও চোখ দুটো ছলছল নিয়ে তাকিয়ে আছে। আবিদ চৌধুরী, আয়েশা, আজ আমার আনন্দের সীমা নেই। আমার ছেলের সাথে বাড়ির যোগ্য বউই দাঁড়িয়ে আছে। আজ আমি সবার সামনে গর্ব করে বলবো, প্রাপ্তি আমার ঘরের লক্ষ্মী। প্রাপ্তি আর আয়ান সবাইকে সালাম করল। আবিদ চৌধুরীকে সালাম করতেই দুজনকে জড়িয়ে ধরে, অনেক কষ্ট দিয়েছি তোদের পরিবার থেকে আলাদা করে, ক্ষমা করে দিস তোর এই বাবাকে। আয়ান, আব্বু, আমি জানি তুমি আমাদের কতটা ভালোবাসো। আজকের এই দিনে আমরা কেউই মন খারাপ করতে চাই না। আকাশ, আব্বু, এক কাজ করলে কেমন হয়, আগে ঋষি আর অভ্রর এনগেজটা করে ফেলি। আবিদ চৌধুরী,
ভালো বলেছিস, কিন্তু ঋষি কই? তাকে তো দেখছি না। অভ্র এদিক সেদিক তাকিয়ে, সত্যি তো, ঋষি কোথায়? ওকে দেখছি না কেন? ঝিনুকের পাশে গিয়ে দাঁড়িয়ে, ভাবি ও কোথায়? ঝিনুক, সিঁড়ির দিকে তাকিয়ে দেখো। অভ্র ঝিনুকের কথা শুনে সিঁড়ির দিকে তাকিয়ে দেখে অরণি ঋষিকে নিয়ে আসছে। অভ্র মুগ্ধ চোখে তাকিয়ে, অসাধারণ। ঝিনুক, কিছু বললে? অভ্র থতমত খেয়ে, কই কিছু বলিনি তো। আবিদ চৌধুরী, আকাশ, ঋষি যখন এসেই গেছে এনগেজটা করে ফেল। আমি জামিলকে একটা ফোন করে আসছি, ওর ফ্যামিলি নিয়ে তো এখনও আসলো না। ঝিনুক অভ্রকে এনে ঋষির পাশে দাঁড় করিয়ে, অভ্র ঋষির হাতে একটা আংটি দিয়ে, অভ্র ঋষিকে এইটা পরিয়ে দাও। আয়ান, আপু তুই তো এই বাড়ির লোক হয়ে ছেলেপক্ষ নিয়ে কাজ করছিস। ঝিনুক, চুপ কর, আগে দেবর তারপর তোরা। অভ্র, কথা না বাড়িয়ে আংটি পরিয়ে দাও। অভ্র ঋষিকে আংটি পরিয়ে দিতেই আয়ানও ঋষির হাতে একটা আংটি দিয়ে এইটা অভ্রকে পরিয়ে দে। সব কিছু ভালোভাবেই চলছিল। জামিল সাহেব দরজায় এসে দাঁড়াতেই আবিদ চৌধুরী এগিয়ে এসে কোলাকুলি করে, তুই বিদেশ গিয়ে তো আমাদের ভুলেই গেছিস, তোর ছেলে কোথায়? ও আসেনি। জামিল, এসেছে, গাড়ি পার্কিং করে আসছে। আবিদ চৌধুরী, আচ্ছা চল তোকে সবার সাথে পরিচয় করিয়ে দিই। অবশ্য তুই তো কম বেশি সবাইকেই চিনিস, আমাদের পরিবারের নতুন সদস্যের সাথে আগে পরিচয় করিয়ে দিচ্ছি। প্রাপ্তি, আয়ান, এদিকে আসো। তারা কাছে আসতেই, ও আমার বন্ধু জামিল। জামিল, আমার ছোট ছেলে আয়ান আর ছেলের বউ প্রাপ্তি। প্রাপ্তি জামিল সাহেবকে সালাম দিতেই, জামিল, তোমাকে কোথাও যেন দেখেছি কিন্তু মনে করতে পারছি না। এমন সময় জামিল সাহেবের ছেলে আসতেই, ওই তো আবিদ, আমার ছেলে চলে এসেছে। পিছনে ফিরে তাকিয়ে দেখে প্রাপ্তি নিজের অজান্তেই আস্তে করে বলে উঠল, সাইমন। প্রাপ্তির আস্তে কথাটাও আয়ানের কানে পৌঁছতেই প্রাপ্তির দিকে তাকালো। সাইমনও প্রাপ্তিকে দেখে অবাক হয়ে তাকিয়ে আছে। প্রাপ্তি আস্তে আস্তে এক পা দুপা করে পিছাতে লাগলো। আয়ান প্রাপ্তির দিকে তাকিয়ে প্রাপ্তিকে বুঝার চেষ্টা করছে। প্রাপ্তি আয়ানের দিকে খেয়াল না করে দৌড়ে সিঁড়ি বেয়ে উপরে উঠে চলে গেল। আবি চৌধুরী, আয়ান, প্রাপ্তি এইভাবে চলে গেল কেন? আয়ান কথা ঘুরিয়ে, আবু, ও মনে হয় রুমে কিছু রেখে আসছে, ওইটা আনার জন্য গেছে। জামিল সাহেব খুব গর্ব করে ছেলেকে পরিচয় করিয়ে দিচ্ছে। আয়ান অরণির দিকে তাকিয়ে দেখে সুমি সহ অন্য গেস্টদের সাথে কথা বলছে। অরণির পাশে গিয়ে দাঁড়িয়ে, অরণি, ওই দিকে তাকাও, কিছু দেখতে পাও কিনা দেখো তো। অরণি মুচকি হেসে, ভাইয়া তুমিও না। কথা যা বলে তাকাতেই চোখ বড়সড় করে, সাইমন, ও এখানে কি করছে? আপু কোথায়? অরণির কথা শুনে আয়ান এইবার পুরোপুরিভাবে শিওর হলো এইটাই সে সাইমন। ভাইয়া, আপু কোথায়? অরণি, চুপ করো, তোমার আপু উপরে চলে গেছে। অরণি প্লিজ, তুমি এমনভাবে থাকো যেন কেউ কিছু না বুঝতে পারে। সাইমন প্রাপ্তিকে উপরে চলে যেতে দেখে বারবার উপরের দিকে তাকাচ্ছে। জামিল সাহেব ছেলের মুখে বিষণ্ণতার চাপ দেখে, কি হয়েছে? পার্টিতে এসেছিস, এনজয় কর, এইভাবে ডাস্টবিনের ময়লার মতো মুখ করে রেখেছিস কেন? সাইমন বিরক্তিকর ভাব নিয়ে, আবু, যে মেয়েটা এখান থেকে দৌড়ে উপরে গেল, মেয়েটাই বাইর কে? জামিল, আবিদের ছোট ছেলের বউ। পার্টি তো ওদের জন্যই দেওয়া হয়েছে, কেন তুই মেয়েকে চিনিস? সাইমন কিছু না বলে সবার চোখকে ফাঁকি দিয়ে উপরে উঠে গেল। প্রাপ্তি নিস্তব্ধ হয়ে নিজের রুমে আসে, খাটের ওপর চোখ বন্ধ করে বসে আছে। তার অতীতগুলোকে যতই সে ভুলার চেষ্টা করছে ততই তার সামনে এসে থমকে দাঁড়াচ্ছে। কেন আমার সাথেই শুধু এই রকম হয়? না, আমি আমার অতীত মনে করতে চাই না। আমি শুধু আমার আয়ানকেই বুঝি। আমি আর কিচ্ছু মাথায় আনতে চাই না। কথাগুলো ভাবছে আর অঝরে চোখ দিয়ে পানি পড়ছে। সাইমন প্রাপ্তির দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে, সুন্দরী, তুমি কি আমায় ভাবছ? কথাটা শুনে প্রাপ্তি দাঁড়িয়ে, তুই এইখানে? সাইমন, তোমাকে এত ভালোবাসা দিয়েছি যে আজও আমায় মনে রাখছো, কিন্তু মনে তোমার এত রাগ আমার জন্য যে তুই বলে ডাকছো। আচ্ছা, আয়ান কি জানে তোমার সাথে আমার ভালোবাসার কথা? কতটা ভালোবাসা দিয়েছি তোমাকে ওকে বলেছ? নাকি ওই ছেলেকে নিজের এই রূপ দেখিয়ে সব ভুলিয়ে রেখেছ? সত্যি এইটা মানতে হবে, তুমি এক অপরূপ সুন্দরী, যে কেউই তোমার ভালোবাসায় ডুবে থাকতে ইচ্ছে করবে। সাইমনের কথাগুলো আর সহ্য করতে না পেরে চোখ বন্ধ করে কানে হাত দিয়ে, প্লিজ তুই চুপ কর, আমার আর সহ্য হচ্ছে না। আমার আয়ান আমাকে ভালোবাসে, আমি ওকে ঠকাইনি, আমি সত্যি ওকে ঠকাইনি। কথাগুলো বলতে বলতে হাঁটু ভেঙে নিচে বসে পড়ল। প্রাপ্তি চোখ মুখ মুছে সামনের দিকে তাকিয়ে দেখে আয়ান তার সামনে বসে আছে। আয়ানকে দেখে জড়িয়ে ধরে আয়ানের বুকে মুখ লুকিয়ে জোরে কাঁদতে কাঁদতে, আমি তোমাকে ঠকাইনি, তুমি তো আমার সবই জানো। আমি তো বিয়ের দিনই তোমাকে সব বলছি, বলো, আমি কি তোমার কাছে কিছু লুকাইছি বলো? আয়ান কথাগুলো শুনে, কার জন্য কাঁদছ? কেন তুমি ভয় পেয়ে নিজেকে গুটিয়ে নিচ্ছ? কাকে ভয় পেয়ে তুমি সবার আড়াল হয়ে গেলে? প্রাপ্তি, ও এখানেও এসে গেছে, ও
ও আমাকে কখনো সুখী হতে দিবে না। তুমি জানো না ও কতটা খারাপ ছেলে। ওর বাবার টাকা আছে বলেই যা ইচ্ছা তাই করে বেড়ায়। আমার জন্য এখন তোমাদেরও অসম্মান হবে। প্রাপ্তি, ও আয়ানকে জানে না আয়ান তার প্রাপ্তির জন্য কি না করতে পারে। এর শেষ আমি আজকেই করে ছাড়ব। প্রাপ্তি, তুমি কেন এত ভয় পাচ্ছ? এই ভয়কে জয় করেই তোমাকে সোসাইটিতে থাকতে হবে। তুমি যত ভয় পেয়ে পিছনে যাবে, তারা তত তোমাকে ভয় দেখিয়ে সামনে এগিয়ে আসবে। নিজেকে শক্ত করে তাদের সামনে এগিয়ে যাও, দেখবে তারা তোমাকে ভয় পেয়ে পিছনে যাবে। তোমাকে আমি কতবার বলবো, আমি সারা জীবন থাকবো না তোমাকে আলগে রাখার জন্য। নিজেকে শক্ত করে পরিস্থিতি সামলিয়ে নেওয়ার চেষ্টা করো। তোমাকে দেখিয়ে দিতে হবে এই সমাজের লোকগুলোকে যাদের ভয়ে নিজেকে আড়ালে রাখতে চাইছো। কথাগুলো প্রাপ্তিকে বলে আয়ান প্রাপ্তি কোনো সারা শব্দ না পেয়ে নিচের দিকে তাকিয়ে দেখে প্রাপ্তি অজ্ঞান হয়ে আছে। আয়ান দীর্ঘশ্বাস ফেলে প্রাপ্তিকে খাটের ওপরে উঠিয়ে শুইয়ে দিল। আসিফ আর অভ্র এসে প্রাপ্তিকে দেখে, আয়ান, ওকে তো ডাক্তার দেখাতে হবে, কিন্তু এত গেস্ট বাড়িতে হসপিটালে নিবে কি করে? আয়ান, এই নিয়ে আপনাকে চিন্তা করতে হবে না ভাইয়া, নিচে ডাক্তার আঙ্কেল আসছে না, ওনাকে ডেকে আনলেই হবে। কিন্তু আপনারা সাইমনকে কোথায় রেখেছেন? অভ্র, চিন্তা করিস না, ছাদের চিলে কোঠার ঘরটাতে রেখে তালা মেরে এসেছি। গেস্টরা চলে যাক, তারপর ওর ব্যবস্থা করব। আয়ান, তাহলে তোমার প্রাপ্তির পাশে বসো, আমি আঙ্কেলকে ডেকে আনছি। আয়ান নিচে এসে দাঁড়াতেই আবিদ চৌধুরী আয়ানকে দেখে, কি ব্যাপার আয়ান, তুমি আর প্রাপ্তি কোথায় গেছো? প্রাপ্তি কই? ওকে ডাকো। তোমাদের জন্য পার্টি আর তোমরাই দূরে সরে থাকতেছ। আয়ান, আব্বু, ও আসছে। আকাশের কাছে গিয়ে আয়ান বলল, ভাইয়া, আমি এই দিকটা সামলিয়ে নিচ্ছি, তুই ডাক্তার আঙ্কেলকে নিয়ে আমার রুমে যা, প্রাপ্তি অসুস্থ হয়ে পড়েছে। আকাশ, মানে কি হয়েছে ওর? আয়ান, তুই অপরে গেলেই বুঝতে পারবি। আমি যেতাম, কিন্তু আব্বু আমাকে না দেখলে সমস্যা করতে পারে। জামিল সাহেব ছেলেকে না দেখতে পেয়ে, সাইমন কোথায় গেল আবার? এই ছেলে আমার মান সম্মান নিয়ে আবার জানি টানাটানি না করে। আবিদ চৌধুরী, কিরে, কিছু ভাবছিস নাকি? জামিল সাহেব, সাইমন কোথায় গেল? ওকে দেখছি না, তাই ভাবছি। আবিদ চৌধুরী, কোথায় আর যাবে, দেখ কোথাও এনজয় করছে। প্রাপ্তিকে ডাক্তার দেখে ভয়ের কিছু নেই, চোখে মুখে একটু পানি ছিটকে দাও, ঠিক হয়ে যাবে। ডাক্তার প্রাপ্তিকে দেখে নিচে নেমে এসে আয়ানকে গম্ভীর হয়ে থাকতে দেখে, আয়ান, চিন্তা করো না, ওপরে গিয়ে দেখ, প্রাপ্তির হয়তো জ্ঞান ফিরেছে। আয়ান মুচকি হেসে সিঁড়ির দিকে চোখ পড়তেই দেখে আসিফ প্রাপ্তিকে নিয়ে নিচে নামছে। আয়ান কাছে গিয়ে, ভাইয়া, ওকে নামিয়ে আনলেন কেন? কি করব, জ্ঞান ফেরার পর থেকে তোমাকে খুঁজছে, কিছুতেই স্থির থাকছে না, তাই ভাবলাম সবার সামনে থাকলে ভালোই থাকবে। প্রাপ্তি আয়ানের দিকে অসহায়ভাবে মুখ নিয়ে তাকিয়ে আছে। আয়ান আর কিছু না বলে প্রাপ্তিকে নিজের চোখে চোখেই রাখল। ঋষির বিয়ের তারিখ ফাইনাল করে পার্টি শেষ করল। আয়ান প্রাপ্তিকে রুমে নিয়ে, যাও ফ্রেশ হয়ে নাও, আমি অভ্রর সাথে কথা বলে আসছি। পাশের রুমে অভ্র কাছে এসে, আচ্ছা অভ্র, জামিল সাহেব ছেলের খোঁজ না করেই চলে গেল, কিন্তু কেন? আসিফ এসে দরজায় দাঁড়িয়ে, আমি বলছি, ছেলের খোঁজ করেছে, পরে ভেবেছে ছেলে ওনাকে না বলেই চলে গেছে। আয়ান, ভালোই, ছেলেকে কাল থেকে আর কষ্ট করে খুঁজতে হবে না, প্রতিদিন জেলে গিয়ে দেখা করে আসতে পারবে। এত সহজে ওকে হাতে পাবো এটা আমি ভাবতেই পারিনি। ওকে এতটা কঠোর শান্তির ব্যবস্থা করব যেন কোনো ছেলে ওর কথা মনে হলে মেয়েদের দিকে তাকাতে হাজারবার ভাববে। আসিফ আয়ানের কথাগুলো শুনে আয়ানকে এসে জড়িয়ে ধরে। তোমার ঋণ আমি কখনো শোধ করতে পারবো না। প্রতিটি প্রাপ্তি যেন তোমার মতো একজন আয়ান পায়, তাহলেই সমাজের মেয়েদের আর কোনো অবহেলা হবে না। আয়ান আসিফের কথা শুনে মুচকি হেসে, ভাইয়া, আমি তো প্রাপ্তির জীবনে অনেক পরে এসেছি, আপনিই তো আগে ওকে সামলিয়েছেন। আপনার মতো ভাই পাশে থাকলে সব বোনই হাজারটা কষ্ট সহ্য করে নিতে পারবে। অভ্রর দিকে তাকিয়ে, আমার পাশে থাকার জন্য তোকে ধন্যবাদ দিয়ে ছোট করব না, তবে তোর মতো এইরকম বন্ধু সারা জীবন আমার পাশে চাই। অভ্র একটু মজা করে, সাবধানে কথা বল, এখন আমি তোর ছোট বোনের স্বামী, বলেই হাসা শুরু করল। আয়ান রুমে এসে দেখে প্রাপ্তি ফ্রেশ হয়ে এসে এক পাশ হয়ে শুয়ে আছে। আয়ান এসে পাশে শুয়ে জড়িয়ে ধরে প্রাপ্তির কাঁধে নিজের মুখটা গুজে দিয়ে, আমার লক্ষ্মী বউটা কি আমার আরও কাছে এসে আমাকে জড়িয়ে ধরবে? প্রাপ্তি চুপ হয়ে আছে, চোখ বন্ধ করে। আয়ান, আমি জানি আমার পাগলি এখনো ঘুমায়নি, কারণ আমি আমার পাগলির নিঃশ্বাসের শব্দ শুনেই বুঝে গেছি। প্রাপ্তি আয়ানের স্পর্শ পেয়ে নিঃশ্বাসের শব্দ ভারী হয়ে আসছে, তবুও ইচ্ছে করে চুপ করে আছে। আয়ান প্রাপ্তির মুখের উপরে আসা চুলগুলো সরিয়ে দিতে দিতে আবার বলল, আমি কি ঘুমিয়ে যাব? ঠিক আছে, আমার পাগলি যখন ঠিক করেছে সে আমাকে ভালোবাসবেন না, তাহলে ওকে, আমি ঘুমিয়ে পড়ছি। আয়ান প্রাপ্তিকে ছেড়ে দিয়ে অন্যদিকে ফিরে শুতে যাবে, তখনই প্রাপ্তি আয়ানের দিকে ফিরে আয়ানের ঠোঁটের সাথে নিজের ঠোঁট মিলিয়ে নিল।
আয়ান ও প্রাপ্তিকে আরও শক্ত করে ধরে আস্তে আস্তে প্রাপ্তির ভালোবাসায় নিজেকে হারাতে লাগল। আয়ান খুব ব্যস্ত সময় কাটাচ্ছে। এইদিকে প্রাপ্তি মা হতে চলছে, অন্যদিকে দুটো অফিসের দায়িত্ব সামলাতে হয়। আবিদ চৌধুরী নিজের ব্যবসায়িক সব দায়িত্ব ছেলেদের কাঁধে দিয়ে অবসর সময় কাটাচ্ছেন। যে অফিসে এমডি হিসেবে জয়েন করেছিল সেখানেই কাজ করতে হচ্ছে। যতই কাজ থাকুক না কেন, মন পড়ে থাকে তার পাগলির কাছেই। অফিস শেষ করে এসে আবার তার পাগলির যত্নআতি শুরু হয়। সারাটা বাড়ির সবাই প্রাপ্তিকে নিয়েই মেতে থাকে। চৌধুরী বাড়ির নতুন অতিথি আসছে। এইভাবেই চলছে প্রাপ্তি আর আয়ানের সংসার। কয়েক মাস পর প্রাপ্তির ডেলিভারির সময় হয়ে গেছে। আয়ান অফিসে যাবেন না বলে ড্রয়িং রুমে বসে সুমির সাথে বসে বকবক করছে। প্রাপ্তি আস্তে আস্তে নিচে নেমে এসে, কি ব্যাপার, তুমি অফিসে যাবে না? আয়ান, না আজ যাব না, তোমাকে নিয়ে হসপিটাল যাব। প্রাপ্তি সোফায় বসতে বসতে, প্লিজ আমি একদম ঠিক আছি, তুমি অফিসে যাও, কিছু হলে বাবা আর ভাবি তো আছেই, ওরা তোমাকে ফোন দিবে, আর কাল থেকে তোমার লম্বা ছুটি নিয়ে নিবে অফিস থেকে। সুমি, আয়ান আজ যাও, কাল থেকে আর যেতে হবে না, তোমার ভাইয়া সব সামলে নিবে। আয়নের ইচ্ছে করছে না যেতে, কিন্তু প্রাপ্তির কথাই উঠে গিয়ে অফিসে গেল। অফিসে গিয়ে একটু পরপর ফোন দিয়ে প্রাপ্তির খবর নিচ্ছে। বিকেল থেকে অবস্থা বেশি ভালো না, প্রচণ্ড ব্যথা উঠেছে প্রাপ্তির। সুমি আর আবিদ চৌধুরী তাড়াতাড়ি করে হসপিটালে নিয়ে গেল। সবাই অনেক চিন্তার মাঝেও অনেক খুশি, তাদের পরিবারে নতুন সদস্য আসছে। আকাশ আর আয়ানকে খবর দেওয়া হয়েছে। অভ্র আর ঋষিও আসছে প্রাপ্তিকে দেখার জন্য। আকাশ হসপিটালে এসেই, সুমি সুমি প্রাপ্তির এখন কি অবস্থা, সব কিছু ঠিক আছে? সুমি, একদম ঠিক আছে, ডাক্তাররা প্রাপ্তিকে নিয়ে গেছে আর আমাদের অপেক্ষা করতে বলেছে। আয়ান কোথায়, ও এখনও এলো না? আকাশ, ও আসছে, চিন্তা করো না। প্রাপ্তির প্রচণ্ড ব্যথা, কিন্তু আয়ানের জন্য মন কেমন করছে। তার চোখ দুটো বারবার আয়ানকে খুঁজছে। একটু পর সিস্টার এসে প্রাপ্তির বাবুকে সুমির কোলে দিয়ে গেছে। আবিদ চৌধুরী, সিস্টার আমার মেয়ে কেমন আছে? সিস্টার, উনি সুস্থ আছেন, কিন্তু উনি ওনার হাজব্যান্ডকে খুঁজছেন। আবিদ চৌধুরী মনে মনে ভাবছে, সত্যি তো, আয়ান এখনও এলো না কেন? সবাই নতুন বেবিকে নিয়ে খুব খুশি, সবাই কোলে নিবে বলে কাড়াকাড়ি করছে। এইদিকে প্রাপ্তির বাবা মা আশিফরাও চলে এসেছে। আবিদ চৌধুরী চিন্তিত হয়ে আয়ানের অফিসে ফোন দিয়ে জেনেছে আয়ান অফিস থেকে অনেক আগেই বের হয়েছে। প্রাপ্তির এই অবস্থায় আয়ান কোথাও যাবেও না, কিন্তু আয়ান তো এখনও এলো না। আকাশ, আব্বু সত্যি আয়ান তাহলে কোথায়? এইদিকে প্রাপ্তি তো আয়ানকে খুঁজছে। হঠাৎই অভ্রর ফোন বাজতেই দেখে তাদের অফিসের কলিং সাইদ ফোন দিয়েছে। অভ্র ফোন রিসিভ করে। হ্যাঁ সাইদ, কিছু বলবে? সাইদ, স্যার আপনি কোথায়? অভ্র, আমি হসপিটাল, তোমাদের আয়ান স্যারের বেবি হচ্ছে, আমি সেইখানেই, কিন্তু কেন, কিছু বলবে? কথাটা শুনে সাইদ চুপ করে খানিকক্ষণ পরে বলল, স্যার আয়ান স্যারের গাড়ি অ্যাক্সিডেন্ট হয়েছে অফিস থেকে একটু দূরেই, কিন্তু অনেকে বলাবলি করছে গাড়িতে যিনি ড্রাইভিং করছিলেন তিনি নাকি বেঁচে নাই। সাইদের কথাটা শুনে চেঁচিয়ে, হোয়াট, কি বলছো তুমি? কথাটা বলেই ফোনটা হাত থেকে পড়ে গেল। আশিফ ফোন পড়ে যেতে দেখে, কি হয়েছে অভ্র? অভ্র কথাটা বলতে যাবে তখনই দেখে আয়ান দৌড়ে এসে, প্রাপ্তি কথায়? অভ্র অবাক হয়ে তাকিয়ে, আয়ান? দৌড়ে এসে আয়ানকে জড়িয়ে ধরে, তুই ঠিক আছিস তো? আয়ান, আমি একদম ঠিক আছি। আবিদ চৌধুরী, তাহলে তুই এতক্ষণ কোথায় ছিলি? আয়ান, আব্বু আর বলো না, আমার গাড়িটা কে বা কারা নিয়ে গেছে, তাই থানায় গিয়ে কিছু কাজ ছিল, সেইগুলো করে আসলাম, আর আমি জানি তোমরা সবাই প্রাপ্তির পাশে আছো। অভ্র বুঝে গেছে গাড়ি যারা নিয়েছে তারাই অ্যাক্সিডেন্ট করেছে। অরণি বেবি নিয়ে এসে, আয়ান ভাইয়া আপনার মেয়েকে কোলে নেবেন না, আপনার ঘরে যে পরী এসেছে। আয়ান বেবির কপালে চুমু দিয়ে, আমি আগে আমার বড় পরীকে দেখে আসি। আয়ান প্রাপ্তির কেবিনে ঢুকেই প্রাপ্তির পাশে এসে বসেছে। আমার পরিরাম্য কেমন আছে? প্রাপ্তি চোখ খুলে আয়ানকে দেখতে পেয়ে চোখ দিয়ে পানি গড়িয়ে পড়ছে। আয়ান প্রাপ্তির হাতটা গালের সাথে শক্ত করে ধরে। আমি ভাবেছিলাম তোমাকে হয়তো আর আমার দেখা হবে না। আয়ান প্রাপ্তির মুখে আঙুল দিয়ে, ধুর পাগলি, আমি তোমাকে ছেড়ে মরে গিয়ে শান্তি পাব না। কথাটা বলে প্রাপ্তির ঠোঁটে একটা চুমু দিয়ে, আই লাভ ইউ পরিরাম্য। সমাপ্ত।